বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা আজকে লাইভ সাধারণত আপনাদের ফ্রি ক্লাস নিয়ে থাকি আমি ইংরেজি সাহিত্যের উপর, সেটা বিসিএস এর জন্য বা আদার জব সেক্টরের জন্য যাতে আপনাদের অনেক বেশি উপকার হয়। আমরা এই মুহূর্তে যারা লাইভে আছেন আজকে মূলত আসছে ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কোশ্চেন এবং অ্যান্সার। সো আপনারা কোনো ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আজকে আপনাদের মূলত ক্লাসটা কোশ্চেন এবং অ্যান্সার, আমরা একটু কোশ্চেন এবং অ্যান্সার খেলি। সাহিত্য থেকে অনেক সময় কোশ্চেন থাকতে পারে, আপনাদের অনেক কনফিউশন কোশ্চেনগুলি থাকতে পারে বা ইম্পর্টেন্ট কোনো সাজেশন থাকতে পারে। সো ইম্পর্টেন্ট সাজেশন যদি থাকে সেটাও আমি আপনাদের বলবো ইনশাল্লাহ, এবং কোনো কনফিউশনই কোশ্চেন থাকলে সেগুলি আমি ইনশাল্লাহ সলভ করব। সো কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলতে পারেন, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। এই সময়টা ভালো থাকাটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সো আপনারা ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আর সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি শুকরিয়া আদায় করবেন। অন্যের তুলনায় আপনি সুস্থ আছেন সেই হিসেবে আলহামদুলিল্লাহ বলা উচিত। সো আমরা বলি আলহামদুলিল্লাহ। সো কারো কোনো কোশ্চেন আছে? ইজ দ্য এনি কোশ্চেন অ্যাবাউট ইন দ্য হোল লিটারেচার? কোশ্চেন থাকলে ভালো, না থাকলে আরও ভালো, কারণ আপনারা বুঝতে পারছেন। আমরা মূলত আজকে একটু গল্প করতে আসছি, সাহিত্য সম্পর্কে গল্প করতে আসছি, এবং এই গল্পের মাধ্যমে যাতে সাহিত্যটা অনেক সহজ হয়ে যায়, কারণ সাহিত্য মেমোরাইজ করার কোনো বিষয় না। এখানে গল্প আছে, ট্র্যাজেডি আছে, কমেডি আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, এবং ছোট গল্পের জনককে, উপন্যাসের জনককে, ট্র্যাজেডির জনককে, এবং প্রথম ট্র্যাজেডি কে লিখেছে, কমেডি কে লিখেছে, প্রথম কমেডি কোনটা, কত সালে পাবলিশড হয়, এবং তার বিখ্যাত ব্যক্তির বিখ্যাত গ্রন্থগুলির নাম, এইগুলি আমরা সম্পর্কে আজকে জানব। আমরা নর্মালি কিন্তু জানি যে ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে। সিলেবাস উল্লেখ আছে এলিজাবেথেন যুগ থেকে 21 শতক। এর মধ্যে একজন কমেন্ট লিখছে গুরুত্বপূর্ণ যুগগুলি একটু বলবেন। স্যার কোশ্চেনগুলো মনে থাকার সিস্টেমটা কি? আচ্ছা, একজন কোশ্চেন লিখছে মুস্তাহিদুর রহমান, বিসিএসের সিলেবাসটা আসলে মূলত এলিজাবেথেন পিরিয়ড, দ্যাট মিনস রেনেসান্স পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। তার মানে 8টা যে যুগ আছে, অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন, এই 8টা যুগের মধ্যে থেকে প্রথম দুই যুগ থেকে সিম্পলি কোনো কোশ্চেন তৈরি করা হয় না। হতে পারে একটা, তবে খুবই রেয়ার। তাহলে আমরা জানলাম রেনেসান্স পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত বাকি 6টা যুগ পড়বেন। এই 6টা যুগ এবং এলিজাবেথেন পিরিয়ডটা রেনেসান্সের ছোট্ট একটা পার্ট। তার মানে রেনেসান্স থেকেও কোশ্চেন আসে, এলিজাবেথ থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসে। এলিজাবেথ থেকে, দ্যাট মিনস রেনেসান্স মূল, রেনেসান্সের পার্ট অনেকগুলি, 4টে হয়, 5টা হয়, 7টা হয়, তবে 4টা পার্ট মেইন। স্পেলিংটা খেয়াল করি, RENAISSANC, রেনেসান্স 4টে সিলেবাস, অতএব রেনেসান্সের মূল পার্ট বা যুগ হচ্ছে 4টি: এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, এই 4টি যুগ। এর মধ্যে থেকে এলিজাবেথ যুগটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই সময় বিখ্যাত ব্যক্তিরা ছিল, শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন, এডমান্ড স্পেন্সার, এজন্য। তার মানে এই নয় যে এলিজাবেথেন পিরিয়ড একটা বিশাল একটা পার্ট, না, কখনোই না। কুইন এলিজাবেথেন পিরিয়ড থেকে এলিজাবেথেন পিরিয়ডটা নামকরণ করা হয়েছিল, এবং কুইন এলিজাবেথেন পিরিয়ডের ডিউরেশনটা 1558 থেকে 1603, এবং তার অপর নাম অনেকগুলি: গোল্ডেন এজ, অথবা গ্লোরিয়াস এজ, স্বর্ণযুগ, অথবা বলা হচ্ছে দি গোল্ডেন এজ অফ। এই হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের নাম। এলিজাবেথেন পিরিয়ডের দুইটা কোটেশন আছে। একটা কোটেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম দেখাতে কাউকে ভালো লাগলে সেই ভালো লাগাটা সারা জীবন ভালো থেকে যায়। দ্যাট মিনস ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বেচারি। তাহলে এলিজাবেথেন পিরিয়ডের নাম জানলাম, তার যুগটা জানলাম, তার অপর নাম জানলাম, এবং এই অপর নাম বিসিএস পরীক্ষায় রিসেন্টলি এসেছে। তাহলে রেনেসান্স থেকে বিসিএসের যাত্রা শুরু পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। তবে রেনেসান্স পিরিয়ডটা তুলনামূলকভাবে একটু গুরুত্বপূর্ণ, তবে মেজর পার্ট না, সেটা রেনেসান্সের ছোট্ট একটা পার্ট।
আশা করি উত্তর পেয়েছেন। আরেকজন বলেছে স্যার কোটেশনগুলো মনে থাকার সিস্টেমটা কি? আচ্ছা, মিশু বলেছে, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। কোটেশন আসলে মনে রাখার তেমন টেকনিক নেই। আপনি ভালো বাংলা জানলে ভালো ইংলিশ পারবেন। আপনি যখন সেন্টেন্স তৈরি করেন বা সেন্টেন্সের মিনিং খোঁজেন, তখন দুইটা মিনিং হয়, একটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, একটা হচ্ছে সেন্স টু সেন্স। ওয়ার্ড টু ওয়ার্ড এটা যারা দুর্বল তারা সাধারণত করে। সেন্স টু সেন্স সবসময় বাক্যের অর্থ দিবেন। সেন্টেন্সের দিক থেকে ট্রান্সলেশনের ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড করা যায়, কিন্তু সাহিত্যের দিক থেকে অবশ্যই সেটা সেন্স টু সেন্স আপনাকে মিনিং দিতে হবে। সাহিত্যের মধ্যে হাতে গোনা গুরুত্বপূর্ণ কয়জন ব্যক্তি আছে যাদের কোটেশন খুব ইম্পর্টেন্ট। এই কোটেশনগুলি বারে বারে মেমোরাইজ করতে হবে। অথবা আপনি যে থাকেন, এই দেখেন আমার বাম পাশে বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড না থাকলে আপনার বাসায় খাতায় সবসময় সেগুলি কয়েকটা কোটেশন মেমোরাইজ করে করে রেখে দেবেন, বা মোবাইলে রেখে দেবেন, বা আপনার মোবাইলে শর্ট স্ক্রিন দিয়ে রেখে দেবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, অথবা আপনার ফোনে রাখবেন। এগুলি বারে বারে শুনতে হবে এবং ইউজ করতে হবে। কোটেশন মানে কি? কোটেশন মিনস ওয়ান কাইন্ড অফ প্রবাদ বা অ্যাফোরিজম বা টার্সনেস বা সংক্ষিপ্ত বাক্য। সেটা হতে পারে কোনো ব্যক্তির কোনো জায়গা থেকে। তার মানে কোটেশন মেমোরাইজ করা ছাড়া কোনো ওয়ে নাই, কিন্তু সেটা বুঝে মেমোরাইজ করতে হবে, যাতে ভুলে গেলেও বাংলাটা আপনি খুব ইজিলি কন্ট্রোল করতে পারেন। অনেক সময় ভালো বাংলা জানলে ভালো ইংলিশ জানা যায়। আর ইংলিশে গ্রামার দিক থেকে যারা তিনটা জিনিস অবশ্যই পড়বেন। একটা হচ্ছে টেন্স পড়বেন, টেন্স ভালো জানেন আরও ভালো পড়বেন। বিফোর, আফটার, সিন্স, মর্নিং, এই চারটে শব্দ। টেন্স পড়ার পর আপনি অবশ্যই পড়বেন হচ্ছে জয়নিং সেন্টেন্স। একটা বাক্য লিখলেন, জয়নিং দিয়ে বাক্যটাকে বড় করলেন, বড় করলে এই বাক্য সবসময় হয় না, সেটা কারেকশন দিয়ে পড়বেন, এবং কারেকশনের জন্য অনেক বই আছে। তাহলে প্রথমে টেন্স পড়েন, বাক্য তৈরি করেন, সেটা ভুল হোক বা সঠিক হোক, এরপর জয়নিং দেন, বাক্যটাকে বড় করেন, এরপর অবশ্যই কারেকশন দেন, বাক্যটা ওকে। এই তিনটে মূল জিনিস পড়লে দেখবেন বেসিক্যালি সব গ্রামারই চলে আসবে। তাহলে কোটেশন স্টেপ বাই স্টেপ না ভেঙে ভেঙে মুখস্থ করেন, এটা আপনার জন্য ভালো হবে। আর লিটারেচার ইম্পর্টেন্ট রাইটার কে কে? আচ্ছা, লিটারেচার ইম্পর্টেন্ট রাইটার, লিটারেচার আসলে অনেক ব্যক্তি ইম্পর্টেন্ট আছে, তবে সব ব্যক্তি পড়ার দরকার নেই। আমি এটা গেলাম সংক্ষেপে একটু বলে দিচ্ছি। রেনেসান্স পিরিয়ড থেকে হাতে গোনা কয়েকজন পড়বেন। আপনাদের কাছে খাতা কলম থাকলে অবশ্যই লিখে নিতে পারেন, এটা খুবই উপকার হবে আই থিঙ্ক। হ্যাঁ, সবার জন্য, ডক্টর হোক, আদার্স হোক, ফর ক্যান্ডিডেট। একটা কোশ্চেন হচ্ছে, লিটারেচারের রেনেসান্স পিরিয়ড থেকে সাধারণত সাহিত্যে কোশ্চেন আসে, এবং রেনেসান্স পিরিয়ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন ডান, এডমান্ড স্পেন্সার। এছাড়াও আরও ব্যক্তি আছে, কিন্তু তাদের থেকে একটু শুনে আসি। থমাস মোরের একটা পড়বেন, উটোপিয়া, এবং অ্যানাদার থিং ইজ দ্যাট থমাস কিড থেকে একটা পড়বেন, দি স্প্যানিশ ট্র্যাজেডি। জন ওয়েবস্টার থেকে একটা পড়বেন, সেটা হচ্ছে দি ডাচেস অফ মালফি ট্র্যাজেডি। এবং এছাড়াও আরও দু একজন ব্যক্তি আছে, যেমন বলা হচ্ছে জর্জ হারবার্ট আছে একজন ব্যক্তি, তার একটা কবিতা পড়বেন, ইটার উইংস। এবং বিখ্যাত এই কয়েকজন ব্যক্তি থেকে পড়লেই রেনেসান্স পিরিয়ড দ্যাটস এনাফ। রেনেসান্স পিরিয়ডের পরে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বিখ্যাত ব্যক্তি হচ্ছে জন ডাইডেন, জন মিল্টন, আলেকজান্ডার পপ, জোনাথন সুইফট এবং হেনরি ফিল্ডিং। এছাড়াও আরও কিছু বলা যায়। থমাস গ্রের একটা কবিতা, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি সার্জিয়ার্ড, আর তার একটা বিখ্যাত কোটেশন, এবং সেই কোটেশনটা বলা হয়েছে, বিখ্যাত একটা কোটেশন, থমাস গ্রে, হোয়ার ইগনোরেন্স ইজ ব্লেস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। অজ্ঞতায় যেখানে সব, জ্ঞানী হওয়াটা সেখানে বোকামি। স্যামুয়েল জনসন একটা টাইটেল, ফাদার অফ ইংলিশ ডিকশনারি। স্যামুয়েল রিচার্ডসন একটা নভেল, পামেলা, ইংরেজ সাহিত্যের প্রথম নভেল, পাবলিশ 1740 সাল। এরপরে আরেকজন ব্যক্তি ড্যানিয়েল ডিফো, সে নভেলিস্ট, তার নভেল রবিনসন ক্রুসো, রিয়ালিস্টিক নভেল বা নভেল, এবং এটা পাবলিশড হয় রবিনসন ক্রুসো 1719 সাল। এই ব্যক্তিগুলি থেকে অল্প ইনফরমেশন, কিন্তু প্রথম যে বললাম এটা বেশি ইম্পর্টেন্ট। রোমান্টিক থেকে পড়বেন উইলিয়াম ওয়ারসওয়ার্থ, পার্সি বি সিসেলি, জন কিটস, জেন অস্টেন, এই চারজন। এছাড়াও উইলিয়াম ব্লেক থেকে একটা ইনফরমেশন পড়বেন, সং অফ ইনোসেন্ট, সং অফ এক্সপিরিয়েন্স, এবং তার টাইটেল পয়েট অ্যান্ড পেইন্টার। লর্ড বাইরন একজন ব্যক্তি, লর্ড বাইরন থেকে পড়বেন একটা গ্রন্থ, সেটা হচ্ছে
ডন জোয়ান, এটা একটা ইপিক, তাকে রিবেল পয়েট বলা হয়। এরপর আস্তে আস্তে ভিক্টোরিয়ান আর মডার্ন পোস্ট মডার্ন দুইটা আছে। আমরা অন্য কোশ্চেন একটু জেনে নেই, স্টেপ বাই স্টেপ জানি, এটা আমাদের খুব ভালো হবে। আলামিন ভাই বলেছে কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন দেখা হয় না। আলামিন ভাই খুব একজন ভালো মানুষ, হচ্ছে জামালপুর থেকে সে বলছে। আলামিন ভাই সাথে অনেক ঘুরেছি ফিরেছি এবং কফি খেয়েছি, ভালো লেগেছে। ভালো থাকবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন। এরপর আরেকজন লিখছে, আচ্ছা আচ্ছা, লিখেছে সুমাইয়া। সুমাইয়া বলেছে স্যার লিটারেচার পড়ি মনে থাকে না। আসলে সাহিত্য অনেকের ব্যাকগ্রাউন্ড না, এজন্য অনেক ব্যক্তি, অনেক শব্দ, অনেক বিষয়গুলি আপনার কাছে আননোন হতে পারে। এই বিষয়গুলি স্টেপ বাই স্টেপ পড়বেন। আমরা করি কি, উইলিয়াম শেক্সপিয়ার পড়ি, আবার বহুদিন পর অনেক ব্যক্তি পড়তে পারতে আবার শেক্সপিয়ার পড়ি। এতদিন পরে পড়লে তো ভুলে যাব রে ভাই। অবশ্যই শেক্সপিয়ার পড়ার পর জন মিল্টন পড়বেন, তাহলে দুইজন হলো, শেক্সপিয়ার জন মিল্টন। তৃতীয় জনে যখন যাবেন কোনো ব্যক্তি, যেই হোক না কেন, জর্জ বার্নাশো অথবা জন কেটস, তাহলে এই দুইজন ব্যক্তি পড়ার পরে তৃতীয় ব্যক্তি যাবেন। এতে এই বিষয়টা আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এবং পরবর্তী স্টেপে পড়ার ক্ষেত্রে আপনি ইন্সপিরেশন পেয়ে গেলেন। এই জন্য প্রত্যেকটা বিষয় মেমোরাইজ করার জন্য বারে বারে রিডিং পড়তে হবে। প্রথমে 10 বার রিডিং পড়ার চেয়ে একবার লেখা ভালো, 10 বার লেখার চেয়ে একবার পরীক্ষা দেওয়া ভালো, 10 বার পরীক্ষা দেওয়ার চেয়ে একবার ভাইবা দেওয়া ভালো, আর 10 বার ভাইবা দেওয়ার চেয়ে যে কোনো একটা চাকরি করা ভালো আই থিঙ্ক। এই জন্য বারে বারে পড়তে হবে, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন। তবে জব সেক্টরের জন্য সারা বাংলাদেশে ইংলিশ এবং ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইংলিশ এবং ম্যাথকে বেশি সময় দিবেন, সাধারণ জ্ঞানটাও বেশি সময় দিবেন। বাকিগুলি অবশ্যই পড়বেন, তার অর্থ এই নয় বাকিগুলি পড়ার দরকার নেই, অবশ্যই আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি নিজেকে গুছিয়ে নেন। আপনি কিছুই জানেন না, কিন্তু এখন থেকে শুরু করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। এখন থেকে শুরু করলে অন্তত এটা জানবেন যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, কিন্তু যে জানেই না সে বলবে বিসিএস, বিলাল কোচিং সেন্টার, তার থেকে তো আপনি উপরে। এই জন্য স্টেপ বাই স্টেপ পড়তে হবে। ধরেন কেউ ইংলিশ জানে না, সে ইংলিশ বলবে, তাহলে কি করবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। ইট উইল বি রং আর রাইট, ইট ডাজ নট ম্যাটার, বাট ম্যাটার হাউ টু স্পিক, হাউ টু ইনক্রিজিং আর গ্রোয়িং আফটার ডে বাই ডে অর স্টেপ বাই স্টেপ। ভুল হোক সঠিক হোক, সে বলতে থাকবে, বলতে বলতে একটা সময় ভালো হয়ে যাবে। তাহলে আপনার কাজ হচ্ছে বারে বারে সেগুলি পড়বেন এবং রিভিশন দেবেন, ভুলে যাতে না যান। বেশি দূর চলে গেলে আবার প্রথম থেকে রিভিশন দেন। রিভিশন ছাড়া আর কোনো ওয়ে নাই। রিড রিড অ্যান্ড রিড, এছাড়া আর কোনো ওয়ে নেই। অর্থ বলো, বিদ্যা বলো, পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। আচ্ছা, আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। ভিজিট বেবি দেখছে, থ্যাংক ইউ। আসলে সে একজন কবি, শেরপুর থেকে সে আই থিঙ্ক বলছে, বাজারে পাঠকের চাহিদা যত বাড়বে লেখকের চাহিদাও তত বাড়বে। সো যারা বিগিনিং শুরু করছে লেখা, বা যারা কবিতা লেখে, গল্প লেখে, তাদের সবসময় স্বাগতম এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা যেন আরও ভালো লেখে এবং পাঠককে আরও ভালো ভালো বেশি উপহার দেয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গল্প লিখেছিল একজন বিখ্যাত ব্যক্তি, আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে পৃথিবীর সবচেয়ে ছোট গল্প লিখেছিল এবং মাত্র 6টা শব্দ দিয়ে লিখেছিল। বেবি শুজ নট সেল ইটস ওয়ার্ম। একজন প্রেগনেন্সি মহিলা, তার বেবি হবে, এজন্য সে তার বাবুর জন্য একজোড়া জুতো কিনেছিল, কিন্তু বেবিটা হওয়ার পরে মারা গেল। তখন সেই জুতোটা সে মিউজিয়ামে রেখে দিয়েছিল এবং পৃথিবীর মানুষগুলি এসে সেটা জানতেছে এবং তার এক্সপ্লেন করতেছে। কত সুন্দর একটা কথা, যদিও ট্র্যাজেডি, তারপরে অনেক সুন্দর কথা। এ হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের পৃথিবীর সবচেয়ে ছোট গল্প। এর চেয়ে পৃথিবীর ছোট গল্প নেই। আর আপনারা জানেন বাংলা সাহিত্যের ছোট গল্প হচ্ছে জনক রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা অথবা ভিখারিণী, এবং শেষ ছোট গল্প ল্যাবরেটরি। এই কোশ্চেনটা যদি বলা হয় হু ইজ দি ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি, এডগার অ্যালেন প বা ও হেনরি। ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পর্টার। আরও অনেকেই দেখছেন, যারা দেখছেন সবাইকে থ্যাঙ্কস স্পেশালি। মডার্ন পিরিয়ড নিয়ে ক্লাস চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাহমুদুল ইসলাম, মডার্ন পিরিয়ড থেকে ছোট্ট করে একটু বলি। মডার্ন পিরিয়ড এমন একটা পিরিয়ড
যার ডিউরেশন 1901 থেকে 1939। দু একটা বইতে 36 দেখতে পারেন, তবে এটা ভ্রান্ত ধারণা। কেন ভ্রান্ত ধারণা? ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, এই সময় মানুষের মধ্যে রেপ, মার্ডার, অ্যাকশন, দ্বন্দ্ব, সেভেজারি, ফার্স্টেশন ইত্যাদি হয়েছিল। এই জন্য দু একজন বিশেষজ্ঞ লিখেছে 1901 থেকে 1936, তবে 36 রাইট না, 1901 থেকে 1939 রাইট। মডার্নের দুইটা পার্ট, ইডওয়ার্ডেন, জর্জিয়ান। ইডওয়ার্ডেন 1901 থেকে 1910, জর্জিয়ান 1910 থেকে 1939, 36ও বলা যায় তবে 39। জর্জিয়ান পিরিয়ড ইংরেজ সাহিত্যের শেষের যুগ। পোস্ট মডার্ন কখনো শেষের যুগ না, কারণ সেটা চলছে, ঘটছে। তাহলে মডার্ন পিরিয়ডও বলা যায় যদি জর্জিয়ান না থাকে। জর্জিয়ান এবং মডার্ন দুটোই আছে, আরও অন্য আছে, তাহলে শেষের যুগ জর্জিয়ান না থাকলে মডার্ন পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ডটা কখনোই না। মডার্ন বা পোস্ট মডার্ন সকল যুগ থেকে এই দুটো যুগ বেশি ইম্পর্টেন্ট, এজন্য বলা আছে স্টিল নাও হিউজ পরিমাণ রাইটার আছে। তার মধ্যে 5 জন রাইটার আপনারা অবশ্যই পড়বেন। মডার্ন পিরিয়ডের এত রাইটার যে এখন থেকে যদি আপনাদের 3 ঘন্টাও আলোচনা করি মডার্ন পিরিয়ড নিয়ে শেষ হবে না। আমরা মডার্ন পিরিয়ড ছোট্ট করে এই 5 জন ব্যক্তি অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব। জর্জ বার্নার্ড শো, আর্নেস্ট হেমিংওয়ে, ডিএস লরেন্স, ডব্লিউ.বি. ইয়েটস, এই 4 জন মডার্ন। আরেকজন হচ্ছে পোস্ট মডার্ন, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্ট। ফার্স্ট অফ অল 5 জন বললাম, সেটা আপনাদের সুবিধার্থের জন্য। তবে মডার্ন পিরিয়ডে এখানে 50 জন ব্যক্তিও বলা যায়। যারা মডার্ন পোস্ট মডার্ন আমার ক্লাস করেছেন তারা দেখবেন কমপক্ষে আমি 50 জন ব্যক্তি পড়িয়েছি। তবে আপনাদের সুবিধার্থের জন্য এই 5 জন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মডার্ন পিরিয়ড ইনশাল্লাহ ক্লাস নেব। ধন্যবাদ ভাই। এরপর স্যার লাইভটা একটু আপনার ওয়েল পোস্টে দিয়ে রাখবেন। ঠিক আছে, দিয়ে রাখবো, ধন্যবাদ। আল মাহমুদ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আসলে আপনাদের সেবায় নিয়োজিত আমি, ক্ষুদ্র তুচ্ছ মানুষ। পাহাড়ের ন্যায় পিপিলিকা যেমন, আমিও ঠিক তেমনই। রক্তে গড়া মাংসে মানুষ, ভালোবাসার ক্লাস নেওয়া ছাড়া কিছুই করতে পারি না। সো ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপর আরও অনেকেই লিখছে যে তারা দেখছে, যারা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ। আওয়াল চৌধুরী, সে আমাদের টিচার এবং বড় ভাই, স্পেশালি সে ইংলিশ লিটারেচার খুব ভালো জানে এবং আমাদের অনেক হেল্প করছে ইউনিভার্সিটিতে। সে খুব ভালো মনের একজন মানুষ এবং আমরা যথেষ্ট যে কোনো সময় কোনো হেল্প চাইলে সে নিঃসন্দেহে হেল্প করেছে। আপনারা ইংলিশের জন্য তার কাছেও হেল্প চাইতে পারেন। আওয়াল স্যার খুব ভালো থাকবেন, ধন্যবাদ অনেকে দেখার জন্য। এরপরে আমরা একটু দেখি এরপরে আছে স্যার ইংলিশ কেমনে পড়বো কিছু বলেন। ইংলিশ আপনাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। হ্যাঁ, জাহিদ ভাই বলছে ইংলিশ আপনাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। এটা কিছু মেমোরাইজ করতে হবে আর কিছু আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে জানতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। তবে স্টেপ বাই স্টেপ যে কোনো বিষয়ে যদি আপনি পড়েন এটা আপনার জন্য খুবই কার্যকর হবে। আরও অনেকেই দেখছে, যারা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ। স্যার ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন এর কবি অনেক বেশি, গুরুত্বপূর্ণগুলো একটু জানাবেন। মুস্তাহিদুল ভাই বলেছে আমরা পোস্ট মডার্নের গুরুত্বপূর্ণ জানলাম, মডার্ন এবং পোস্ট মডার্ন দুটো মিলেই মাত্র 5 জন ব্যক্তি জানলাম, আরও অনেক ব্যক্তি জানা যায়। কিন্তু আমি যদি সব বলি আপনি নিতে পারবেন না, আপনার সাথে কতটুক যায় ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ নেন। ধরেন আপনি অনার্সে পড়েন, একজন 5-এর স্টুডেন্টকে যদি আপনি যা টেন্স পারেন সব যদি ওকে দেন, ওকে নিতে পারবে না? নিতে পারবে না। তাহলে ওর বেসমেন্ট করে আপনাকে দিতে হবে। সো আমি অল্প ইনফরমেশন আপনাদের দিচ্ছি, এগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি ফার্স্ট অফ অল পড়েন, এরপরে অন্য অন্য বিষয়গুলি পড়বেন। তবে আলহামদুলিল্লাহ আমার লিটারেচার সম্পর্কে আলহামদুলিল্লাহ বলবো, এবং এটা আপনাদের ধারণা করার কোনো কারণে নেই যে স্যার বা ভাই মনে হয় এটা পারবে না। এ বিষয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। ভিক্টোরিয়ান পিরিয়ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি মাত্র 3 জন পড়বেন। ফার্স্ট অফ অল লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, 3 জন। এই 3 জন হয়ে গেলে আর 2 জন পড়বেন, চার্লস ডিকেন্স অথবা বলা হচ্ছে থমাস হার্ডি, এই 5 জন। এছাড়াও কিন্তু আরও আছে, কিন্তু একটা দুটো ইনফরমেশন, যেমন চার্লস ডিকেন্স, ডারউইন আছে, চার্লস ডারউইন থিওরি অফ ইভলিউশন, বিবর্তনের জনক, তার গ্রন্থ দি অরিজিন অফ স্পাইসিস মেজর ওয়ার্ক পাবলিশড হয় 1800, বলা হয় 59। এরপর আরেকজন ব্যক্তি আছে এমিলি বন্টি, উইদারিং হাইটস। উইদারিং হাইটস বিখ্যাত একটা নভেল এমিলি বন্টি লিখেছিল।
উইদারিং হাইটসের বিখ্যাত একটা ক্যারেক্টার হচ্ছে হেথক্লিফ, HEATCLIF। হেথক্লিফ একটা ক্যারেক্টার 40তম বিসিএস এবার আসছিল। অথবা বলা আছে নেলিডিয়ান, অথবা বলা আছে এডগার লিংটন। এই তিনটে ক্যারেক্টার হচ্ছে উইদারিং হাইটস, একটা নভেল পাবলিশড 1847 সাল, এবং উইদারিং হাইটস ইমিলি বন্টি লিখেছে। আরেকজন ব্যক্তি বলা হয় কার্ল মার্কস, ডাস ক্যাপিটাল তার একটা গ্রন্থ, এবং পাবলিশড হয় 1687। এরপর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের একটা গ্রন্থ ভ্যানিটি ফেয়ার নভেল। আরএল স্টিভেনসন, রবার্ট লুইস স্টিভেনসন একটা গ্রন্থ টেজারার আইল্যান্ড, এবং এটা পাবলিশড হয় 1883। তাহলে দেখেন এই ব্যক্তিগুলি হচ্ছে ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পিরিয়ড। আর মডার্ন পোস্ট সংক্ষেপে বলে দিলাম। ধন্যবাদ ভাই। আলামিন ভাই দেখছে, ধন্যবাদ। আল মাহমুদ, ধন্যবাদ ভাই। জহিরুল ইসলাম, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। স্যার সিরিয়াল বাই সিরিয়াল আপনি ক্লাস শুরু করে দিন। হ্যাঁ, আমি সিরিয়াল বাই সবগুলি শুরু করে দেবো ইনশাল্লাহ। আপনাদের আজকে মূলত ক্লাস নিতে আসছিলাম, কিন্তু ক্লাসটা হঠাৎ করে মনে হলো যায় না আজকে ক্লাস নেব না, আজকে একটু আপনাদের সাথে গল্প করি, হ্যাঁ, এবং সাহিত্য সম্পর্কে একটা ধারণা দেই। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলতে পারেন, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা মডার্ন পিরিয়ড থেকে অ্যাংলো সেকশন যে কোনো ব্যক্তি, হ্যাঁ নেওয়া শুরু করব। আর বিশেষ করে যদি আপনারা প্রাইভেট ব্যাচের সাথে অ্যাড হন তাহলে সেখানে সিরিয়াল বাই পাবেন। লাইভে সিরিয়াল নর্মালি নিচ্ছি না, হ্যাঁ, তবে নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ইনস্টলমেন্টগুলি একটু ঠিক করি, আস্তে আস্তে আপনাদের ইনশাল্লাহ নেব। আরও অনেকেই দেখছে, যারা দেখছে সবাইকে ধন্যবাদ। আমার অ্যাডমিট হবে, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মোজাম্মেল হোসেন, ঠিক আছে ভাই। আমার জন্য আপনার দরজা সবসময় খোলা থাকবে। হ্যাঁ, আপনার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, আপনাকে ওয়েলকাম। এবং হাউ টু ইনক্রিজিং ইয়োর ইংলিশ, নট অনলি লিটারেচার, হ্যাঁ, ইংলিশ কীভাবে আপনি বিল্ড আপ করবেন সেই বিষয়ে আমি যথেষ্ট হেল্প করব। হ্যাঁ, ভালো থাকবেন। ফিরোজ আহমেদ দেখছে, ধন্যবাদ ভাই। আলমগীর স্যার মোবাইলটা ল্যান্ডস্কেপ হয়ে আছে, একটু সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, আসলে মোবাইলটা আছে একটু দূরে, আর আমি কথা বলতেছি একটু দূর থেকে, এই জন্যই হয়তো একটু সমস্যা আছে। আপনারা একটু কষ্ট করে নেন, নেক্সট টাইমে ঠিক করে দেবো ইনশাল্লাহ। আলমগীর আমার বড় ভাই হয়, কাজিন হয়, সে আদমজি স্কুলের টিচার এবং খুব ভালো একজন মনের মানুষ, এবং তার চেয়ে বড় কথা সে খুব ভালো আর্ট করে। যারা দেখছে সবাইকে ধন্যবাদ। সবাই দেখছে। কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলতে পারেন। আচ্ছা দেখ, যেহেতু কোশ্চেন নাই তাহলে আমরা একটু গল্প করি। স্যার জন ডান এর একটা কবিতা অনুবাদ করে শোনান। আরে বিপ্লব। আচ্ছা, আরে বিপ্লব ভাই খুব ভালো, আরে বিপ্লব ভাই খুব ভালো কবিতা লেখে এবং আমার কবিতাগুলি কমেন্ট করে। তার সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্কটা হয়ে গেছে, এবং আরও লিখবেন যাতে আরও চাই এবং ভবিষ্যতে ভালো কিছু হোক। জন ডান হচ্ছে এমন একজন ব্যক্তি, জন ডান, দেখেন জন ডান, DONNE। জন ডানে বর্ণ আছে 5টা এবং তাকে কয়েকটা টাইটেল বলা হয়। একটা হচ্ছে পয়েন্ট অফ লাভ, এখানে মনে রাখবেন পয়েন্ট অফ বিউটি জন কিটস, কিন্তু পয়েন্ট অফ লাভ জন ডান, পয়েন্ট অফ লাভ জন ডান। এবং বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট সে কোন যুগের কবি? রেনেসান্সের অনেকগুলি পার্ট। কোন যুগের কবি? অবশ্যই বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি। এবং মেটাফিজিক্যাল পয়েন্ট বলা হয় জন ডানকে। মেটাফিজিক্যাল অনেক ব্যক্তি থাকতে পারে, কিন্তু তার মধ্যে মূল হচ্ছে জন ডান একজন বিখ্যাত ব্যক্তি। জন ডানের অনেকগুলি কবিতা আছে এবং মূলত সবগুলি হচ্ছে প্রেমের কবিতা। তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে দি সানরাইজিং, অথবা দি গুড মোড়ো এবার পরীক্ষা এসেছে, অথবা বলা আছে দি ক্যানোনাইজেশন। সানরাইজিং কবিতাটা এরকম, প্রথম লাইন দিয়ে শুরু করেছে, বিজি ওল্ড ফোলি আন্ডোলি সান, হে বোকা নির্বোধ সূর্য, তুমি কেন তোমার জানালার উকি দিয়ে আমার প্রিয় তোমার মুখে তোলা তোমার আলোক রোশনি লাগাচ্ছ? সে তো শুয়ে আছে কোমল বিছানার উষ্ণতায়, তুমি তাকে ঘুমাতে দাও। এবং তুমি সেই সব লোকদের কাছে যাও যারা
অফিস টাইমে স্কুল টাইমে ঘুমিয়ে থাকে, তাদের চোখে লাগাও, তাদের দ্রুত ঘুম ভেঙে দাও। অথবা জন ডান আরও বলছে, আই ক্যান ইক্লিপস ইন দি ট্যাঙ্ক অফ দ্য ইভিনিং টাইম, আমি আমার প্রিয়তমা থেকে এক পলকও চোখ সরাতে চাই না। আসলে যার প্রিয় মানুষটাকে ভালোবাসে সে সবসময় তাকেই পেতে চায় এবং তার কাছেই যেতে চায়, তার সান্নিধ্যেই থাকতে চায়, হোক সেটা ভালো বা খারাপ কখনো কখনো। এবং জন ডান তার প্রিয়তমার এনি ডানকে তার কবিতাগুলি ডেডিকেট করেছিল। তার মধ্যে একটা কবিতা হচ্ছে দি ক্যানাইজেশন। তার ছোট্ট একটা কোটেশন বলি। সে বলেছিল, বিখ্যাত একটা কোটেশন, অনেকগুলি কোটেশন বলেছিল জন ডান, তার মধ্যে একটা কোটেশন হচ্ছে এরকম, লাভ ইজ নট সো পিওর বাট অ্যাবস্ট্রাক্ট অ্যাজ দে ইউজ টু সে। ভালোবাসা এমন একটা বিষয় যা বসন্ত স্পর্শ করলে শীতেও কি করে, বসন্ত স্পর্শ করলে শীতেও তাকে কাছে টানে। মানে ভালোবাসাটা সবসময় কাছে থাকবে। এই জন্য বলা হচ্ছে অপ্রকাশিত অনুভূতিগুলোই সত্যের বন্ধনে পবিত্র। জন ডানের সবগুলি কবিতায় ভালোবাসার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে। যারা রিসেন্টলি প্রেম করছেন, প্রেম করেন বা রিলেশন আছে, তারা জন ডানের কবিতাগুলি বাংলা পড়বেন, ইন্সপিরেশন আরও পেয়ে যাবেন এবং একে অপরের কনভারসেশনটা খুব ভালো হবে। যারা দেখছে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন বিপ্লব ভাই। আরও অনেকেই লিখছে, আলেকজান্ডার পপ সম্পর্কে একটু বলেন। আলেকজান্ডার পপ মূলত নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। হি ওয়াজ বর্ন ইন, বলা হয় 1688 থেকে 1744। তাকে মক ইপিকও বলা হয়, মক ইপিক পয়েট অথবা মক হিরোইক পয়েট, অথবা বলা হচ্ছে সে রেনেসান্স নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। এখন নিও ক্লাসিক্যালের কোন যুগের? আগস্টান। আমরা জানি নিও ক্লাসিক্যাল তিনটা পার্ট, রেস্টোরেশন, আগস্টান, সেন্সিবিলিটি। এই আগস্টান পিরিয়ডের কবি আলেকজান্ডার পপ। তার অনেকগুলি কবিতা আছে, একটা কবিতা পড়বেন রেপ অফ দি লক। তবে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ। রেপ অফ দি লক ইপিকও হয়, মক ইপিক হয়। অবশ্যই মক ইপিক, মক ইপিক না থাকলে ইপিক বলা যায়। এটা 40তম বিসিএসের কোশ্চেন। প্রথমে ইপিক দিছে, তারপর মক ইপিক দিছে, সবাই ইপিক দিছে। হ্যাঁ, ইপিক রাইট, তবে মক ইপিকটা আরও বেশি রাইট। আলেকজান্ডার পপ, রেপ অফ দি লক কে লিখেছে? আলেকজান্ডার পপ। এটা কোন ধরনের গ্রন্থ, ইপিক বা মক ইপিক? এটা কখন পাবলিশড হয়? আলেকজান্ডার পপ রেপ অফ দি লক 1712 সালে পাবলিশড হয়। এবং কতগুলি লাইন আছে? এবং বলা হচ্ছে 794টি লাইন আছে। নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা হচ্ছে বেলিন্ডা, এবং তার মূল সাবজেক্ট বা মূল থিম বা মেইন থিম হচ্ছে টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান। এমন একটা পথ প্রদর্শন করো যেটা ব্যারন বেলিন্ডার চুল কেটে দিতে ঈশ্বর তাকে সাহায্য করে। এবং গল্পটা তো আপনারা জানেন। এবং আলেকজান্ডার পপের বিখ্যাত 3টে কোটেশন মনে রাখবেন, যা বাস্তব লাইফে আমরা ইউজ করি। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আলেকজান্ডার পপ। টু ওয়াট ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক, ক্ষমা মহৎ। ফুলস রাশ ইন হায়ার, অ্যাঞ্জেল ফেয়ার টু টেড। বোকারা যেখানে আগে যায়, দেবতারা সেখানে ভয় পায়। কারণ বোকারা কখন কি করে নিজেরাই জানে না, এজন্য বোকারা কখন কি করে নিজেরাই জানে না। এজন্য বলা হচ্ছে বোকারা অন্যায় করবে, বোকাদের সাথে কখনো আর্গুমেন্ট করবেন না। জ্ঞানী লোক যখন জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সেই জ্ঞানী ব্যক্তির পদচরে ফেরেশতারা নূর বা আলো বিছিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। এই আলেকজান্ডার পপ এতটুকু। এই 3টে কোটেশন কে বলেছে? আলেকজান্ডার পপ। কোত্থেকে বলেছে? এসে ইন ক্রিটিসিজম, এই গ্রন্থটার মধ্যে বলেছে। তবে এখানে এসে ইন ক্রিটিসিজম খুঁজতে গিয়ে যদি কখনো এসে অন ক্রিটিসিজম পান, তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ম্যাথু আর্নল্ডের এটা লেখা। যারা দেখছে সবাইকে ধন্যবাদ। লাবরি রানী ধন্যবাদ, হচ্ছে এমডি রাকিব ধন্যবাদ ভাই। আসলে ধন্যবাদ, একটা বিখ্যাত গ্রন্থ কিন্তু এটা আহসান হাবিব লিখেছে। তাসলিমা ধন্যবাদ। ইজ দ্যার এনি কোশ্চেন? স্যার শেয়ার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, শেয়ার করে দেন। আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর অল অফ ক্যান্ডিডেট। বিপ্লব ভাই লিখছে ভালোবাসা অনিবার্য, নিরন্তন। ঠিক আছে, টু ইউ স্যার, অনেক দিন পর আপনার ক্লাস করতেছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, কানিজ অর্ণা দেখছে, ধন্যবাদ খুলনা থেকে। খুলনা আমার একটা অনেক প্রিয় জায়গা। খুলনা ক্লাস নিতে খুব ভালো লাগে। খুলনার স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ এবং খুব ভালো, আর শহরটাও খুব পরিপাটি। অল ইজ ওয়েল। ড্যানিয়েল ডিফোর সম্পর্কে এতটুকু ব্যক্তি। ড্যানিয়েল ডিফো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি এবং ড্যানিয়েল ডিফো বিখ্যাত ব্যক্তি, একজন নভেলিস্ট। তার একটা নভেল, সেটা হচ্ছে রবিনসন ক্রুসো। কে লিখেছে? ড্যানিয়েল ডিফো। এটা কোন ধরনের গ্রন্থ? নভেল অথবা রিয়ালিস্টিক নভেল, এবং এটা পাবলিশড হয় 1719 সাল। দ্যাটস এনাফ।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কানিজ শর্মা বলেছে খুলনায় বসে ক্লাস করতে, এটা ভালো লাগছে, ঠিক আছে, ধন্যবাদ। জিবি শো সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আল মামুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আমরা জানি মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি জর্জ বার্নার্ড শো, সংক্ষেপে বলা হয় জিবি শো, যার জন্ম হয়েছিল 1856 থেকে 1950, অনেক বছর বেঁচে ছিল, 1856 থেকে 1950। জর্জ বার্নার্ড শো অনেক টাইটেল বলা যায়, এত টাইটেল দরকার নেই, শুধু শোতে বর্ণ আছে 4টে, SHAW, 4টে বর্ণ, 4টে টাইটেল মনে রাখবেন। ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন প্লে বা ড্রামা, অথবা আইরিশ প্লেরাইট, ইংলিশ প্লেরাইট উইলিয়াম শেক্সপিয়ার বা ড্রামাটিস্ট, কিন্তু আইরিশ প্লেরাইট আয়ারল্যান্ডে, আইরিশ প্লেরাইট বা ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ 1925। তাকে আরও বহু টাইটেল বলা যায়, নো নিড, এই 4টে ইম্পর্টেন্ট। তার অনেক গ্রন্থ আছে, হি রট মোর দ্যান 60 প্লে অর ড্রামা, 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছিল। তার শর্ট নেম হচ্ছে লি, এবং ফ্যাবিয়ান সোসাইটির সে একজন সদস্য ছিল। এবং তার গ্রন্থ অনেকগুলির মধ্যে এই কয়েকটা ইম্পর্টেন্ট: ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দি ম্যান, ক্যান্ডিডা, অথবা সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, তবে অ্যান্টনি ক্লিওপেট্রা শেক্সপিয়ার। এবং বলা হচ্ছে পিগমেলিয়ন। এই গ্রন্থগুলি জর্জ বার্নার্ড শো লিখেছিল, যা বললাম সবগুলি কমেডি। তার বিখ্যাত কোটেশন একটা, গড ইজ ইন দ্য সাইট অফ বিগ ব্যাটালিয়ন্স, ঈশ্বর ভদ্রপল্লীতে থাকেন। অথবা এটা খুব ইম্পর্টেন্ট, বি অ্যাওয়ার্ড অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জার দেন টু ইগনোরেন্স, ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়ে মূর্খ। এই জন্য ভাই কখনোই ভুল জ্ঞান শিখবেন না, সঠিকটা শেখেন, 2 দিন পরে শেখেন, আপনার জন্য কাজে দেবে। অথবা ইউ ক্যান নট বি হিরো উইদাউট ব্রিং এ ক্রাউন, মুকুট ব্যতীত কখনো সম্রাট হওয়া যায় না। অথবা এটাও ইম্পর্টেন্ট, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান, আমাদের সবচেয়ে বড় শিক্ষা, আমরা ইতিহাস থেকে কেউ জ্ঞান অর্জন করি না। অথচ ফ্রান্সিস বেকন রেনেসান্স পিরিয়ডে বলেছিল, হিস্টোরি মেক দ্য ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। আর জর্জ বার্নার্ড শো থেকে 4টে টাইটেল, 4টে গ্রন্থ এবং বিখ্যাত 4টে কোটেশন, এই 12টা ইনফরমেশন এনাফ। জর্জ বার্নার্ড শো এমন একজন ব্যক্তি, তাকে দিয়ে 2 ঘন্টা আলোচনা করলে তার ইনফরমেশন শেষ হবে না। জর্জ বার্নার্ড শো থেকে আই থিঙ্ক এতটুকু, ধন্যবাদ ভাই। এবার জর্জ বার্নার্ড শো বলছে, আমি ঠাকুরগাঁ থেকে বলছি, আলমগীর কবির, ধন্যবাদ ভাই, দেখছি ঠাকুরগাঁ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। এরপর শামসুদ্দোহা, প্রিয় ভাই খুলনা থেকে। হ্যাঁ, শামসুল ভাই খুব একজন ভালো মানুষ, শামসুদ্দোহা খুব ভালো মানুষ একজন। আমার সাথে খুব ক্ষণিকের পরিচয় হয়েছিল, কিন্তু ক্ষণিকের আনন্দই আনন্দ দিয়েছিল সারা জীবন চিঠির পাতায়। সো ভালো থাকবেন, খুব ভালো লাগলো। এরপর আরেকজন লিখছে, ইংরেজ সাহিত্যের ফাদার অনেক, মনে রাখার কৌশল বা গুরুত্বপূর্ণগুলি বলবেন। ইংরেজ সাহিত্যের আসলে ফাদার অনেক, কিন্তু মাদার খুঁজে একজনও পাবেন না। হ্যাঁ, এখানে সব ব্যক্তির টাইটেলগুলি মনে রাখার দরকার নেই, কিছু টাইটেল মনে রাখবেন যে টাইটেলগুলি খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা কিছু টাইটেল বলি, এরকম একটু শুনি। ফার্স্ট ইংলিশ পোয়েট বা ফার্স্ট পোয়েট ক্যাডমন, CAEDMON, কিন্তু ফার্স্ট লরেট পোয়েট হলে জন বলা হয়, ফার্স্ট লরেট পোয়েট জন ড্রাইডেন। ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি জেওপি চসার। এবং বলা হচ্ছে পোয়েট অফ লাভ জন ডান, পোয়েট অফ বিউটি জন কিটস, পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পোয়েট অফ সুপার নেচার স্টিকোর্লিস। লর্ড বাইরনকে বলা হয় রিবেল পোয়েট। এবং বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট জন ডান। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ কমেডি নিকোলাস উডাল, ফাদার অফ ইংলিশ নভেল হেনরি ফিল্ডিং, ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি এডগার অ্যালেন প বা ও হেনরি। ও হেনরির ফুল মিনিং উইলিয়াম সিডনি পটার। এবং ড্রামাটিক মনোলগের জনক হচ্ছে রবার্ট ব্রাউনিং। তাহলে দেখেন এখানে যতটুকু বললাম এতটুকু কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও অনেক বলা যায়। ইংরেজ সাহিত্যের ফাদার, হ্যাঁ ঠিক আছে বললাম। এরপর আরও অনেকেই দেখছে, আশরাফুর নাহার, ধন্যবাদ। আশরাফুর নাহার সীমা বলেছে, স্যার রবার্ট ব্রাউনিং নিয়ে একটু বলেন। গুড। রবার্ট ব্রাউনিং এমন একজন ব্যক্তি, রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। আর ভিক্টোরিয়ান পিরিয়ডের যুগটা বলা হয় 1832 থেকে 1901 সাল, ভিক্টোরিয়ান পিরিয়ড 19th সেঞ্চুরি। এবং এই ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এমন একজন ব্যক্তি, হি ওয়াজ বর্ন ইন 1800 বলা হয় 12, এবং বলা হয় 1812 থেকে 1889।
1812 থেকে 1889। রবার্ট বাউনিং এর দুটো শব্দ, দুটো টাইটেল মনে রাখবেন। একটা হচ্ছে পয়েট অফ দি ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা বিশেষ পরীক্ষায় অবশ্যই এসেছিল এইরকম করে। রবার্ট বাউনিং ইজ এ পয়েট অফ, কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। তাকে বলা হয় ড্রামাটিক মনোলগের জনক। ড্রামাটিক মনোলগ হচ্ছে এরকম যে একক বক্তা বলবে আর শ্রোতা শুনবে, এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ একটা লিটারি টার্মস। ড্রামাটিক মনোলগ ইজ এ ওয়ার্ড স্পিকার ইজ সামথিং অ্যান্ড লিসেনার হিয়ারিং ভেরি সাইলেন্টলি, দিস ইজ কল্ড দি ড্রামাটিক মনোলগ। বাংলা কবর কবিতায় ড্রামাটিক মনোলগের সাথে তুলনা করা হয়, যেটা জসীমউদ্দিন লিখেছিল। একজন বলবে, বাকি সবাই শুনবে। এই রবার্ট বাউনিং এর বিখ্যাত কবিতাগুলি আছে, একটা হচ্ছে দি প্যাট্রিয়ট। তবে প্যাট্রিইজম একটা কবিতা আছে স্যার ওয়াল্টার স্কটের। শুধু প্যাট্রিয়ট আর প্যাট্রিইজম পার্থক্য আছে, দুইটাই কমপক্ষে প্রাইমারিতে 15 বার কোশ্চেন এসেছে। মনে রাখি, রবার্ট বাউনিং বিখ্যাত কবিতা একটা হচ্ছে দি প্যাট্রিয়ট, তবে প্যাট্রিইজম লিখেছে বিখ্যাত একজন ব্যক্তি স্যার ওয়াল্টার স্কট, রোমান্টিক যুগের নোবেলিস্ট। তার নোবেলও আছে, কিন্তু কবিও আছে, কবিতাও আছে। রবার্ট বাউনিং কবিতাগুলি এরকম: দি প্যাট্রিয়ট, মাই লাস্ট ডাসেস, রাব্বি বিন ইজরা অথবা ফ্রা লিপ্পোলিপি, অথবা বিখ্যাত আরেকটা গ্রন্থ কবিতা, সেটা হচ্ছে অ্যান্ড্রিয়া সেল, বলা হয় মার্টো। তার বিখ্যাত মেজর ওয়ার্ক অনেকগুলি আছে, একটা পড়বেন, যেমন ড্রামাটিক রোমান্স, ড্রামাটিক লিরিক্স, ড্রামাটিক আইডল। একটা পড়বেন ম্যান অ্যান্ড ওম্যান। ম্যান অ্যান্ড ওম্যান কার লেখা? রবার্ট বাউনিং এর। তাহলে রবার্ট বাউনিং থেকে দুইটা টাইটেল পড়বেন, ড্রামাটিক মনোলগের জনক এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। তার অনেকগুলি কবিতা আছে, 3-4টে কবিতা পড়বেন, দি প্যাট্রিয়ট, মাই লাস্ট ডাসেস, অথবা ফ্রা লিপ্পোলিপি, অথবা অ্যান্ডেলসের মার্টো। তার একটা মেজর ওয়ার্ক পড়বেন ম্যান অ্যান্ড ওম্যান। ম্যান অ্যান্ড ওম্যান কে লিখেছে? রবার্ট বাউনিং। এটা মেজর ওয়ার্ক। তো ম্যান অ্যান্ড ওম্যান খুঁজতে যদি কখনো ম্যান অ্যান্ড সুপারম্যান পান, ম্যান অ্যান্ড ওম্যান রবার্ট বাউনিং, ম্যান অ্যান্ড সুপারম্যান জর্জ বার্নার্ড শো, উমেন ইন লাভ ডি.এইচ. লরেন্স, মডার্ন পিরিয়ড, অল ফর লাভ জন ডাইডেন, লাভ ফর লাভ উইলিয়াম কনগ্রেভ, মেজর ফর মেজর উইলিয়াম শেক্সপিয়ার। অনেক বলা যায়, রবার্ট বাউনিং থেকে এতটুকু জানলে দ্যাটস এনাফ। রবার্ট বাউনিং একটা কোটেশন আছে, ইগনোরেন্স ইজ নট ইনোসেন্ট বাট সিন, অজ্ঞতা নিষ্পাপ নয় কিন্তু পাপ। এবং তার ওয়াইফ ছিল এলিজাবেথ ব্যারেট বাউনিং, যে তার সে 6 বছরের বড় ছিল। শেক্সপিয়ার ওয়াইফ তার 8 বছরের বড় ছিল, রবার্ট বাউনিং এর ওয়াইফও তার 6 বছরের বড় ছিল। তাহলে 8 আর 6 কত? 15। 15 লাইন ইটস কল এ সনেট, 15 লাইনকে সনেট বলা হয়। বড় থাকলে সুবিধাও ছিল, অনেক কিছু বুঝে নিত। এরপর একটু দেখি ইংরেজ সাহিত্য। হ্যাঁ, এটা দেখলাম, ধন্যবাদ। রবার্ট বাউনিং বললাম। স্যার খুলনা থেকে হ্যামলেট এর স্টোরিটা শর্ট করে একটু বলবেন। আচ্ছা মিঠুন রায়, হ্যামলেট থেকে গল্প বললে অনেক সময় বলা যায়, এখানে হ্যামলেট থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা সেইগুলি জেনে নেই। হ্যাঁ, গল্প করা অনেক সময় পাবো। মিঠুন রায় বলেছে আমরা হ্যামলেট থেকে একটু জানি। দেখেন, হ্যামলেট কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। এটা কোন ধরনের গ্রন্থ? অবশ্যই এটা বলা হচ্ছে একটা ট্র্যাজেডি। কখন পাবলিশড হয়? 1601 সালে। এবং এই হ্যামলেটের বিখ্যাত দুটো ক্যারেক্টার, একটা বলেছে গার্ট্রুড, একটা ওফেলিয়া। এবং হ্যামলেটে বর্ণ 6টা, HAMLET, 6টা বর্ণ। আমরা 6টা কোটেশন একটু মনোযোগ দিয়ে শুনে নেই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে নেওয়া হয়েছিল বা বোঝানো হয়েছিল। এরপর বলা হচ্ছে অ্যানাদার কোটেশন, ফ্রাইটি দি নেম অ্যাজ উম্যান, দাম্ভিক একজন বয়স্ক মহিলা বা বুড়া। লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো। জ্ঞানীরা আগে শোনে পরে কোশ্চেন করে, আর বোকারা একটু শুনে একটু কোশ্চেন করে। এরপর বলা হচ্ছে অ্যানাদার কোটেশন, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, ভালো এবং মন্দ বলে কিছুই নেই, মানুষ আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। হোয়েন সরো কামস দে কাম নট সিঙ্গেল ইন স্পাইস বাট ইন ব্যাটালিয়ানস, বিপদ একাকে আসে না, দলবল সহ নিয়ে তারা আসে। যখন বিপদ আসে তখন চতুর্দিক থেকে আসে। তাহলে একটা কোটেশন পেলাম হ্যামলেটের 6টা বর্ণ, 6টা কোটেশন। একটা পেলাম হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ফ্রাইটি দি নেম অ্যাজ ওম্যান, অথবা বলা আছে আরেকটা সরো ইজ দি বেস্ট এডুকেটর। এই কয়েকটা কোটেশন মূলত হ্যামলেট থেকে বললাম। হ্যামলেট একটা বিখ্যাত গ্রন্থ, এবং হ্যামলেটের মা যখন মারা যায়, বাবা যখন মারা যায় তার কাকার প্রবচনায় পড়ে, তখন এই হ্যামলেটের নিজে আবার কি করে, নিজে ভৌতিক হয়ে এসে তার এই গোপন ইনফরমেশন জানতে চায়, এবং তার মা তার কাকার মাধ্যমে তার বাবাকে হত্যা করে। হত্যার পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি হয় সেটি হচ্ছে ট্র্যাজেডি। ছোট্ট করে আমরা জেনে নিলাম। ধন্যবাদ ভাই। আর্নেস্ট হেমিংওয়ে এবং এস.টি. কোলরিজ থেকে কিছু বলেন।
আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট স্পেলিংটা অনেক কনফিউশন হতে পারে। EARNEST 7টা বর্ণ, তবে পারফেক্ট 6টা বর্ণ। EARNEST, EARNEST এই যে 7টা বর্ণকে 6টা বর্ণ হিসেবে বেশি রাইট করা হয়। ERNEST। আর্নেস্ট মডার্ন পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1899 থেকে 1961 এবং আর্নেস্ট হেমিংওয়ে মূলত একজন নোবেলিস্ট। তার বিখ্যাত 4টে নোবেল পুরস্কার পেয়েছে 1954 সালে এবং তার 4টে নোবেল, দি সানরাইজিং যা পাবলিশড হয় ফার্স্ট নোবেল 1926 সালে, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি এর জন্য সে, এটা ওল্ড ম্যান অ্যান্ড দি সি বিখ্যাত গ্রন্থ, পাবলিশড হয় 1951 সালে, এর জন্য সে পুলিৎজার পুরস্কার পায় 1953 সালে এবং এর পরের বছরই এর জন্য সে পুরস্কার পায় নোবেল পুরস্কার দি ওল্ড ম্যান অ্যান্ড দি সির জন্য 1954 সালে। তার একটা গ্রন্থ এ ফেয়ার ওয়েল টু আর্মস অথবা ফর হোম টু দি বেল টোলস। আর্নেস্ট হেমিংওয়ে একজন ব্যক্তি ছিল যে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করত এবং সে দ্বারা দ্বারা টাইপ করত এবং আর্নেস্ট হেমিংওয়ে এ ফেয়ার ওয়েল টু আর্মস তার লাইফে 40 বার লিখেছিল। লেখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এই কথাটা আর্নেস্ট হেমিংওয়ে বলেছিল। আর্নেস্ট হেমিংওয়ে থেকে এই দেখেন 6টা ইনফরমেশন, 4টে গ্রন্থ আর 2টে টাইটেল, এতটুকু পড়লে দ্যাটস এনাফ। আর্নেস্ট হেমিংওয়ে একজন ব্যক্তি যে সুইসাইড করেছিল, হ্যাঁ, এবং তার লাস্ট ডিউরেশন ছিল যে 1961। দু একটা বইতে 60ও পেতে পারে, তবে 61 পারফেক্ট। ধন্যবাদ। আর্নেস্ট হেমিংওয়ে। এসটি কোলরিজ থেকে 2-3টে ইনফরমেশন পড়বেন। এসটি কোলরিজ একজন ব্যক্তি যে রোমান্টিক যুগের বিখ্যাত একজন ব্যক্তি এবং এসটি কোলরিজ ওয়াজ বর্ন 1700 বলা হয় 72 থেকে 1772 থেকে 1834, 1772 থেকে 1834 এই সময় জন্মমৃত্যু হচ্ছে এসটি কোলরিজ। এই জন্য এই জন্মমৃত্যুগুলি বলছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। তবে কোনো ব্যক্তির জন্মমৃত্যু জানার আগ্রহ থাকলে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার দেব। এসটি কোলরিজ বিখ্যাত ব্যক্তি, তাকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট, একটা ইম্পর্টেন্ট, অথবা আপিমিটার বা অ্যাডিক্টেড টু আপিম, বা বলা হয় গাঁজাখোর কবি, এটাও বলা যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হতো, রাত্রে খাইতো, থিঙ্কিং করতো, সকালে একটু কবিতা লিখতো। এর সাথে মাঝে মাঝে জন কিটসও খাইতো, কিন্তু জন কিটস ব্যক্তিগত ডাক্তার বলে সে মাঝে মাঝে খাইতো আর এসটি কোলরিজ কন্টিনিউ খাইতো, মানে আপনাদের মতো। যাই হোক, এসটি কোলরিজ থেকে 2-3টে কবিতা, একটা হচ্ছে কুবলা খান, একটা হচ্ছে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, অ্যালবার্টাস পাখির কথা বলেছে, আর একটা বলা আছে ক্রিস্টাবেল, ভৌতিকের কথা বলা হয়েছে। ক্রিস্টাবেল কবিতাটা বাংলায় পড়বেন, এটা খুব ভালো একটা কবিতা, হ্যাঁ, তবে রাত্রে একা একা পড়লে ভয় পাবেন আই থিঙ্ক। তার বিখ্যাত আরেকটা গ্রন্থ আছে 34-35 বিসি আসছিল, বায়োগ্রাফিয়াল লিটারেরিয়া। বায়োগ্রাফিয়াল লিটারের একটা বিখ্যাত ক্রিটিসিজম অ্যাবাউট ওয়ার্ক, এবং এটা লিখেছে এসটি কোলরিজ। এসটি কোলরিজের বিখ্যাত কিছু কোটেশন আছে, যেমন সে বলেছিল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। পানি পানি পানি, চারদিকে পানি, পান করার কোনো পানি নেই, সাগরের মধ্যে বলা হয়েছে, এবং সাগরের পানি পানি, পান করা যায় না, লবণাক্ত। এটা এসটি কোলরিজ বলেছে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিন থেকে। এরপর বলা আছে অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন, অ্যালোন মানে ওয়াইড ওয়াইড সি, একাকি একাকি আমরা একাকি, মহাসমুদ্রে আমরা একাকি, এটা বলেছে এসটি কোলরিজ রাইম অফ দি এনশিয়েন্ট মেরিন থেকে। হি পিয়ার্ড বেস্ট হু লাভড বেস্ট, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা বলেছে এসটি কোলরিজ রাইম অফ দি এনশিয়েন্ট মেরিন থেকে। আয়শা কি মুক্তা, ঠিক আছে, ধন্যবাদ। দেখছে স্যার, খুলনা থেকে শেক্সপিয়ার এর হ্যামলেট ট্র্যাজেডিটা শর্ট করে একটু বলেন। আসলে গল্প হচ্ছে এমন যে শেক্সপিয়ারের বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পর তার মার সাথে হচ্ছে এই সন্তান হ্যামলেট প্রেতাত্মা হয়ে আসে, প্রেতাত্মা হয়ে আসার পর তার মার উপর প্রতিশোধ নেয় এবং বাকি যারা রাজা থাকে তার উপর প্রতিশোধ নেয়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা তৈরি করা হয়েছে। এরপর যারা আছে দেখছে, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, জামালপুর থেকে, গুড। আমিনুল ইসলাম, হ্যাঁ, আমার হচ্ছে বড় ভাই হয় বা কলিগ হয় এবং সে খুব ভালো বাংলা পড়ায়। আমিনুল ভাই দেখছেন, এটা দেখে খুব ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইংরেজি সাহিত্যের, আচ্ছা ঠিক আছে, একটু বাড়িয়ে বলছে মাহমুদুন নবী মাসুম, আচ্ছা মাসুম স্যার, হ্যাঁ, আপনাদের মাসুম স্যার খুব ভালো আমার কলিগ এবং বড় ভাই, বা খুব ফ্রেন্ডলি মেশি, সে খুব ভালো বলে এবং ভালো ক্লাসও নেয়, সে ম্যাথের জন্য খুব ভালো। হ্যাঁ, দেখে ভালো লাগছে, কমেন্ট দেখে আরও ভালো লাগছে, আর ভালো থাকবেন, কারণ ভালো থাকাটাই ভালো। এরপরে যারা দেখছে সবাইকে ধন্যবাদ। কোনো কোশ্চেন? সবাই দেখছে, যারা দেখছে সবাইকে ধন্যবাদ।
হ্যাঁ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সাহিত্য সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। হ্যাঁ, এবার হচ্ছে এম হাসান, শ্রদ্ধেয় স্যার বা কলিগ বলা যায়। ওনা খুব ইংলিশ ভালো ক্লাস নেয় এবং আমি ওনার সবসময় প্রশংসা করি। ওনার গ্রামার এবং লিটারেচার এবং হচ্ছে রিটেন খুব ভালো ক্লাস নেয়। এম হাসান, সে একজন, যদিও তার সাথে আমার পরিচয় হয়নি, মানে ফেস টু ফেস হয়নি, কিন্তু এই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে এবং খুব ভালো, অসাধারণ একজন মানুষ। হ্যাঁ, আমার খুব পছন্দের একজন মানুষ। ভালো থাকবেন স্যার, আর দোয়া করবেন যাতে এই মানুষের জন্য, জাতির জন্য কিছু উপহার দিতে পারি এবং কিছু বই লিখে যেতে পারি। আর আপনিও সবাইকে ভালোভাবে সেবা দেবেন এবং আমি জানি যে আপনি নিঃস্বার্থভাবে সবাইকে সেবা দেন। ঠিক আছে, প্রশংসা করেছে, ধন্যবাদ। আরেকজন ব্যক্তি লিখেছে জেরেমি টেলর এবং জন বুনিয়ান এর যুগ নিয়ে একটু দ্বিধা হয়, একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, জেরেমি টেলর এবং জন বুনিয়ান এরা দুইজনই মূলত রেনেসান্স পিরিয়ডের কবি। এখন রেনেসান্স পিরিয়ডের কোন যুগের কবি যদি বলা হয় তাহলে কমনওয়েলথ পিরিয়ডের কবি, কমনওয়েলথ পিরিয়ডের কবি। এবং কমনওয়েলথ পিরিয়ডের না থেকে দুই একটা বইতে নিও ক্লাসিক্যালে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। জেরেমি টলের দুইটা গ্রন্থ, হলি লিভিং, হলি ডাইং, এটা প্রোজ, এবং আরেকজন কে লিখেছে জেরেমি টলের, হ্যাঁ জেরেমি টলের বিখ্যাত দুইটা গ্রন্থ হলি লিভিং, হলি ডাইং, এটা বিখ্যাত দুটোই হচ্ছে প্রোজ। হলি লিভিং পাবলিশড হয় 1650, হলি ডাইং পাবলিশ 1651। জেরেমি টল থেকে এটা পড়বেন। জেরেমি টলের কোন যুগের কবি এটা আসবে না, যদি আসে তাহলে এটা দেবেন। জেরেমি টলের কোন যুগের, রেনেসান্স। রেনেসান্স না থাকলে রেনেসান্সের ছোট্ট পার্ট কোন যুগের, কমনওয়েলথ। এবং জন বুনিয়ানো, জন বুনিয়ানের একটা বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে জন বুনিয়ান, জন বুনিয়ান একটা বিখ্যাত গ্রন্থ দি পিলগ্রিম প্রোগ্রেস, অথবা হলি ওয়ার, হলি ওয়ারটা পড়বেন। এই দুইজনই হচ্ছে অবশ্যই কমনওয়েলথ পিরিয়ডের কবি, কমনওয়েলথ পিরিয়ডের কবি। আর কমনওয়েলথ পিরিয়ডটা রেনেসান্সের লাস্ট পার্ট, মানে 4টা পার্ট হলে মেজর পার্ট। তবে এই দুজন ব্যক্তিকে কখনো কখনো নিও ক্লাসিক্যালের দিকেও পাঠিয়ে দিয়েছে দু একটা বইতে, তাহলে অবশ্যই কমনওয়েলথ। এরপর পার্সিবিসি শেলি এবং চার্লস ডিকেন্স সম্পর্কে একটু বলেন। ভাইরে একজন একজন করে বলেন, পার্সিবিসি শেলি বললেই তো আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ছোট্ট হচ্ছে চার্লস ডিকেন। চার্লস ডিকেন ভিক্টোরিয়ান পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। চার্লস ডিকেন্সের জন্ম হয়েছিল 1812 থেকে 1870 সাল পর্যন্ত। চার্লস ডিকেন্স একজন নভেলিস্ট, তার বিখ্যাত কয়েকটা নভেল, সানস অ্যান্ড লাভার্স, যা পাবলিশড হয় 1913 সালে। তবে চার্লস ডিকেন্সের প্রথম নভেল হচ্ছে দি হোয়াইট পিকক, যা পাবলিশড হয় 1911 সালে। দি রেইনবো তার একটা বিখ্যাত নভেল, পাবলিশড হয় 1920 সালে, বা দুই একটা বইতে লেখা আছে 21 সালে। তবে দি রেইনবো একটা কবিতা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এবং হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত আর একটা গ্রন্থ ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, হার্ড টাইম। হ্যাঁ, এগুলি তার বিখ্যাত বিখ্যাত নভেল, যা খুব বেশি পরীক্ষায় আসে। পার্সিবিসি শেলি অনেক কিছু বলা যায়, একজনকে বললাম। হ্যাঁ, পার্সিবিসি শেলিকে বলা হয় রোমান্টিক যুগের একজন বিখ্যাত ব্যক্তি। পার্সিবিসি শেলি ওয়াজ বর্ন ইন 1792 থেকে 1822, খুব অল্প সময় বেঁচে ছিল, মাত্র 30 বছর। তাকে বলা হয় রোমান্টিক পিরিয়ডের কবি, আর্লি 19th সেঞ্চুরি কবি, অথবা হোপ অ্যান্ড রিজেনারেশন পয়েন্ট, আশা এবং হতাশাবাদীর কবি, আরও অনেক অনেক কিছু। তার বিখ্যাত একটা গ্রন্থ ইলেজি অ্যাডোনাইস, জন কিটসের মৃত্যুতে লিখেছিল। তার বিখ্যাত অনেকগুলি কবিতা আছে, তার মধ্যে একটা হচ্ছে পার্সিবিসি শেলি, ওড টু দি ওয়েস্ট ওয়াইন, ওড টু লিবার্টি, ওড টু স্কাইলার, এগুলি বিখ্যাত কবিতা। তবে একটা সনেট পোয়েম আছে ওজাইম্যান্ডিস। এবং তার বিখ্যাত মেজর ওয়ার্ক আছে, সেটা হচ্ছে দি নেসেসিটি অফ অ্যাথেইজম, অথবা দি রিভোল্ট অফ ইসলাম, এগুলি। পার্সিবিসি শেলির অনেকগুলি কোটেশন আছে। একটা বলেছে মাই নেম ইজ ওজাইম্যান্ডিস, আই এম এ কিং অফ কিং, ওজাইম্যান্ডিস থেকে। অথবা ইফ উইন্টার কামস ক্যান স্পিং বিফার গো বিহাইন্ড, ইত্যাদি ইত্যাদি। দ্যাটস এনাফ। রাজীব দাস দেখছে, গুড, ভালো, থ্যাংক ইউ। এম হাসান লিখেছে, মানে আমাদের স্যার লিখেছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য স্যার। এরপর লিখেছে আবার ক্লাস কবে হবে। হ্যাঁ, নর্মালি কন্টিনিউ হয়। হ্যাঁ, আমি ক্লাস হওয়ার আগে আপনাদের অবশ্যই পোস্ট দেব, সেটা গ্রুপে পোস্ট দেব, অথবা স্টোরিতে পোস্ট দেব, অথবা প্রাইভেট ব্যাসে পোস্ট দেব। আপনাদের ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আই থিঙ্ক ইনফরমেশন আগেই পেয়ে যাবেন। আনন্দ লেখছে মিস ইউ, থ্যাংক ইউ। রাহাত পারভেজ দেখছে, ধন্যবাদ। আরও অনেকেই দেখছে, জানেন নাম বললাম না। ইংলিশ লিটারেচারে কোন বইটা বেস্ট?
অনলাইন স্টাডি, আসলে ইংলিশ লিটারেচারের আমি স্পেসিফিকলি বলবো না কোন বইটা ভালো, আমার কাছে সব বই ভালো। হ্যাঁ, ইংলিশ সাহিত্য বাজারে অনেক বই আছে, এর মধ্যে থেকে আপনি 2-3টে বই দেখে ক্লিয়ার করবেন বা পড়বেন। এখন বিষয় হলো যে আমি যদি বলি এই বইটা ভালো, এটা আপনার সাথে নাও যেতে পারে। যদি বলি আমি গ্রামার কোন বইটা পড়ব, একটা বিষয় খেয়াল করি, গ্রামার কোন বইটা পড়ব, আপনার বেসিক কেমন তার উপর বেস করবে গ্রামার কোন বই। আমি একটা বই বললাম সেটা খুব সিম্পল, আমি একটা বই বললাম সেটা খুব হার্ড, আমি একটা বই বললাম সেটা আপনি মিডিয়াম। আপনার বেস কেমন, মিডিয়ামের জন্য একটা, মিডিয়ামের জন্য একটা, একদম নর্মালের জন্য একটা, অথবা ভালোর জন্য আরেকটা। এই জন্য বাজারে গিয়ে 2-3টে বই দেখবেন যে কোন বইটা আপনার ভালো, বা বন্ধুদের সাথে আলোচনা করবেন। তবে হচ্ছে শাকিল ভাইয়ের একটা বই আছে, অথবা আমাদের শামীম স্যার রিসেন্টলি একটা বই বের করেছে, অথবা শরীফ ভাইয়ের বই আছে, ওরাকল বই আছে, আমার নিজেরও একটা বই আছে, সেটা হচ্ছে দুর্মুর বই। হ্যাঁ, আপনারা যে কোনো বই দেখে পড়লেই হবে। তবে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার কি না, একটা বইতে ভুল থাকে আরও দুটো ফলো করেন, তাহলে এটা ভুল ধারণা, এই দুটো রাইট, এটাতে ভুল আছে এই দুটো রাইট, তাহলে সেটা। ইংলিশের জন্য যে কোনো বই ভাই ভালো। শেক্সপিয়ারের জন্মমৃত্যু কোনো বইতে চেঞ্জ নেই, এটা এক বই ওইটা এরকম না। হ্যাঁ, এজন্য যেটা আপনার সাথে ভালো যায়, আপনি বাংলা পারেন না, ইংলিশ পারেন না, তো একটু গল্প আছে এবং বাংলা আছে, তাহলে সেটা কেন আপনার জন্য, একটু গল্প মনে থাকলে বিষয়টা মনে থাকবে। অথবা আপনি দ্রুত হচ্ছে প্রিপারেশন নিতে চান, তাহলে যেটা হচ্ছে গল্প নেই, শুধু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে বা মেজর কিছু আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে, সেগুলি পড়বেন স্পেসিফিকলি। তবে এই 5টা বই আপনার কাছে রাখতে পারেন। একটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ, অথবা ইউ ক্যান উইন, অথবা বলা হচ্ছে লাল নীল দীপাবলি, অথবা রাজনীতির 100 বছর, এবং 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনীটা পড়লে আপনি অনেক কিছু ইন্সপিরেশন পেয়ে যাবেন। এভরি বুক ইজ দি সোর্স অফ নলেজ, প্রত্যেকটা বই হয় জ্ঞানের উৎস। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। এবং হানিফ সংকেতের কথাটা মনে রাখবেন, বইয়ের শুকনো পাতায় চোখ রাখুন এবং প্রিয়জনকে বেশি বেশি বই উপহার দিন। ধন্যবাদ ভাই। অনলাইন স্টাডি সুজানা দেখছে, গুড। আমাদের মাসুম স্যার দেখছে, থ্যাংক ইউ স্যার। আমাদের জুবাইর স্যার, হাউ আর ইউ ডিয়ার স্যার। হ্যাঁ, জুবাইর স্যার হচ্ছে খুলনা স্যারের বাসা, এবং জুবাইর স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক, যদিও আবার সেই একই কথা, রক্তের সম্পর্ক নেই কিন্তু আত্মার সম্পর্ক আছে। স্যারের সাথে খুলনা অনেক ঘুরেছি, কফি খেয়েছি, খুব ভালো লেগেছে। তাছাড়াও স্যারের বড় প্লাস পয়েন্ট হচ্ছে স্যার খুব ভালো ক্লাস নেয়, এবং স্যারের ক্লাস, জুবাইর স্যারের ক্লাস করলে আপনারা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং হি ইজ দি বস্ট অফ ইংলিশ। আমি তাকে সবসময় ভালোবাসি এবং সবসময় সম্মান করি, সে নিঃস্বার্থভাবে ভালোবাসা মানুষকে বিলিয়ে দেয়। ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। জন মিল্টন নিয়ে একটু, আচ্ছা ঠিক আছে। জন মিল্টন হচ্ছে রেনেসান্স পিরিয়ডের কবি, এবং সেটা পিউরিটান, রেনেসান্সের লাস্ট পার্ট যদি 7টা হয়, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, শেক্সপিয়ার, পিউরিটান। এই পিউরিটানের পিরিয়ডের কবি হচ্ছে জন মিল্টন। পিউরিটান মানে 1620 থেকে 1660, এটা একটা ভ্রান্ত ধারণা বলা যায়। জন মিল্টন মূলত নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যালের 3টে পার্ট, রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটি। এই রেস্টোরেশন পার্ট 1600 বলা হয়, নিও ক্লাসিক্যাল কিন্তু 1660 থেকে 1798 রাইট। তার মধ্যে ছোট্ট একটা পার্ট, 3টে পার্টের মধ্যে রেস্টোরেশন। আর রেস্টোরেশন পার্টটা 1660 থেকে 1700 সাল, মাত্র 40 বছর। রেস্টোরেশনের অপর নাম এজ অফ মিল্টন, অজয় এজ অফ ডাইডেন। তাহলে জন মিল্টন কোন যুগের কবি? রেনেসান্স, পিউরিটান বাদ দেই, জন মিল্টন কোন যুগের কবি? নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যালের কোন যুগের? অবশ্যই রেস্টোরেশন। সব দিক থেকে রেস্টোরেশন, রেস্টোরেশন থেকে বিসিএসসি কোশ্চেন আসছে। জন মিল্টন রেস্টোরেশন পিরিয়ডের কবি। হি ওয়াজ বর্ন ইন, জন মিল্টন জন্মগ্রহণ করেছিল 1608 থেকে 1674 বা 78, 74ই রাইট, 1608 থেকে 1674। এই জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি, তাকে অনেক টাইটেলের মধ্যে 2টা টাইটেল, মানে ইপিক পয়েট, ব্লাইন্ড পয়েট। কেন? অনেক কারণ আছে লম্বা, এবং বলা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থগুলি মনে রাখার জন্য স্লপ, SLOPE, স্লপ, স্লপ মানে একটা শব্দ। এসতে স্যামসাম অ্যাগনিস্ট, এবং অ্যানাদার এলতে লুসিডাস, পিতে প্যারাডাইস লস, প্যারাডাইস টিগান, ওতে অন দি ব্লাইন্ড ম্যান এবং অফ এডুকেশন বা আওয়ার অপিজিটিকা। জন মিল্টন থেকে 2টে কোটেশন পড়বেন, ইপিক পয়েট, ব্লাইন্ড পয়েট। তার 4টে গ্রন্থ জানবেন, স্যামসাম অ্যাগনিস্ট, লুসিডাস, ইলেজি পয়েম, প্যারাডাইস লস, প্যারাডাইস টিগান, ইপিক পয়েম।
প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগাইন পাবলিশড হয়েছিল প্যারাডাইস লস্ট 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয়েছিল 1671। তার মধ্যে একটা এই জন মিল্টনের অনেকগুলি কোটেশন আছে, যেমন বলা হচ্ছে টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান প্যারাডাইস লস্টে, অথবা ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, স্বর্গে দাসত্ব করা চেয়ে নরকে রাজা হওয়া ভালো। জন মিল্টন দুটি কোটেশন প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট ইপিক সবাই জানে, পাবলিশড হয়েছে কখন আর জানি না, 1667। কিছু গ্রন্থ আছে সাহিত্যের মধ্যে পাবলিশড খুব ইম্পর্টেন্ট। এরপর প্যারাডাইস রিগাইনের মধ্যে বলা আছে চাইল্ডহুড শোজ দি ম্যান অ্যাজ মর্নিং শোজ দি ডে, সকালবেলায় বোঝা যায় দিনের প্রতিচ্ছবি এবং ছোটবেলায় বোঝা যায় মহৎ মানুষের প্রতিচ্ছবি। আরেকটা বলেছে ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট দি প্লেস অফ ইটার্নিটি, মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। জন মিল্টন থেকে দুটি কোটেশন পড়লেন, 4টে বিখ্যাত গ্রন্থ পড়লেন, আর 4টে বিখ্যাত কোটেশন পড়লেন। তাহলে 4টে কোটেশন, 4টে গ্রন্থ, 8টা, আর 2টা টাইটেল, 10টা। জন মিল্টনের 10টা বর্ণ আছে দেখেন, হ্যাঁ, আরও জানা যায়, দ্যাটস এনাফ। এবার আমরা আসি আরেকজন জন মিল্টন। হ্যাঁ, জন মিল্টন নিয়ে বলেছি ভাই। যারা দেখছে সবাইকে ধন্যবাদ। রোজি রাশেদ দেখছে, দ্যাট মিনস জেসিকার আম্মা আমার খুব ভালো স্টুডেন্ট ছিল এবং তাদের প্রতি ভালোবাসা এখনও রইল, তারা যেন ভালো কিছু করে। সবার জন্য শুভকামনা, পরিবারের সবার জন্য শুভকামনা রইল। এরপর হচ্ছে তানিয়া আহমেদ দেখছে জুবার বিন ইয়াসিন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর আনোয়ার হোসেন লিখেছে, যাই হোক সে আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই, আর ভালো কিছু করেন যেটা সবার জন্যই ভালো হবে। হ্যাঁ, আস্ক হিমসেলফ ইউল গেট অ্যান্সার এভরিথিং, নিজেকে কোশ্চেন করলে ভালো কিছু পাওয়া যায়। সে আসলে পার্সোনালি একটু হয়তো বেশি ভালোবাসে, এই জন্য বেশি প্রশংসা করেছে। আপনি যাকে ভালোবাসবেন তার খারাপটাও আপনার ভালো লাগবে, আপনি যাকে অপছন্দ করবেন তার ভালোটা আপনার হচ্ছে অপছন্দ হবে, এরকম। যাই হোক, লেখাটা সত্য লেখার জন্য ধন্যবাদ। এরপর ওরাকেল ভালো ইংলিশ লিটারেচার, ওরাকেল ভালো। হ্যাঁ, ওরাকেল ভালো আছে, গল্পের কোনো ব্যক্তির পাশাপাশি গল্প বাংলা দেওয়া আছে, সেটা পড়তে পারেন। প্রফেসর ইংলিশ লিটারেচার ভালো, তবে প্রফেসরসে ওরাকল একটু ভালো প্রফেসরের থেকে। আমি বলবো না প্রফেসর খারাপ, প্রফেসরও ভালো, কিন্তু প্রফেসর আরও বেশি ইনফরমেশন দেওয়া, এটা টিচিং প্রফেশন আপনার কাজে লাগবে। হ্যাঁ, তবে ইনফরমেশন বেশি জানলে সেটা কমানো যায়। একটা ফোন আসছিল, যাই হোক। এরপর অনলাইন স্টাডি, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। যারা দেখছে সবাইকেই ধন্যবাদ। আসলে স্পেসিফিকলি আমি নাম বললাম না, আমি শুধু কোশ্চেনগুলি একটু বেশি। 10 মিনিট। এরপর লিখছে মেঘাদৃতিমণি, যারা ফার্স্ট টাইম লিটারেচার পড়ছে তাদের জন্য ইম্পর্টেন্ট রাইটার একটা লিস্ট দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, যারা ফার্স্ট টাইম লিটারেচার শুনছে সে আপনার জন্য কাজে লাগবে, এবং লিটারেচার অবশ্যই আপনাদের শিট দেব, এবং স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অনুসারে আমরা আলোচনা করব। সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর মেসেঞ্জারে অথবা বলা হচ্ছে এফবিতে আমি সবসময় পোস্ট দেই, এগুলি ফলো করবেন, এগুলো আপনাদের জন্য খুব উপকার হবে। আর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব ইনশাল্লাহ, নেক্সট টাইম থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে মূলত আসছি একটু আড্ডা মারার জন্য। শিহাব হাওলাদার, শ্রদ্ধেয় স্যার বলছেন, বা আমার কলিগ ছিল একটা সময়, সে খুব ভালো ম্যাথ পড়ায়, এবং আপনারা যারা শিহাব স্যারের কাছে নীলক্ষেতে পড়েছেন তারা জানেন সে খুব ভালো একজন মনের মানুষ। আমি তার সাথে খুব অল্প মিশেছি, কিন্তু অল্প মেশার মাধ্যমে মানুষটাকে খুব ভালো বুঝেছি, ভালো লেগেছে আমার, পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং সে পার্সোনালি খুব স্ট্রং, এবং সে খুব ভালো পড়ায়, তার পড়ানোর টেকনিকটা খুব ভালো লাগে, যে কেউ একবার পড়লে সেটা বুঝতে পারবে। আমি কোনো মানুষকে বাড়িয়ে গ্লোরিফাই করছি না, যেটা আমার মন থেকে বলছে, আমার অপিনিয়ন থেকে বলছে, আমি সেটাই বলছি। সো স্যার ভালো থাকবেন, দেখার জন্য ধন্যবাদ। এরপর আরেকজন আছে, আচ্ছা আচ্ছা, লিখছে আমি আপনার স্টুডেন্ট নয়, আপনার ইংলিশ স্পিকিং এর ফান, আই এম সিস্টার অফ নওরিন আক্তার নিশু। আচ্ছা, যাই হোক, এখানে নাহিন জয়ন্তী লিখেছে, যাই হোক, সে যদিও আমার স্টুডেন্ট না, তারপরে দেখছে। যারা আমার স্টুডেন্ট না, যারা আমার স্যার, যারা আমার কলিগ, যারা আমার ছোট ভাই বোন, সবাই দেখতে পারেন, এটা আপনাদের জন্য অবশ্যই উপকার হবে। এখানে একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে একটা গ্রন্থ শেক্সপিয়ার সিস্টার,
শেক্সপিয়ার্স সিস্টার্স, এটা কিন্তু বিখ্যাত একটা গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছিল ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফ হচ্ছে একজন বিখ্যাত মডার্ন পিরিয়ডের রাইটার। সেই সিস্টারের কথা মনে পড়ে গেল। সো ভালো থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। তবে হ্যাভ টু প্র্যাকটিস হাউ টু ডেভেলপ ইন ক্যারিয়ার, নিজের কীভাবে ক্যারিয়ার আস্তে আস্তে বিল্ড আপ করা যায় সেই দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে নিজেকে ভালো কিছু করা যাবে। যারা দেখছে ধন্যবাদ। হারুন আর রশিদ, হ্যাঁ আসি স্যার। হারুন আর রশিদ খুব ভালো একটা ছেলে, সবসময় কমেন্ট করে। তার মানে থার্স্টি অফ নলেজ, জ্ঞান তৃষ্ণার্থ মানুষকে আমি একটু বেশি ভালোবাসি, তারা জ্ঞানের প্রতি আগ্রহ আছে। বুক মানে বই, কিন্তু এর সাথে SHY লাগলে বুকসি। বুকসি মানে বই পাগল ব্যক্তি। সো আমি বুকসি বলা যায়, আমি বই পাগল ব্যক্তি, বই খুব ভালোবাসি। দেখবেন পিছনে কত বই আছে, আরও এরকম অনেক বই আছে। সো আপনারা কেউ বইকে ভালোবাসবেন, বইকে ভালোবাসবেন, বইয়ের শুকনো পাতায় চোখ রাখবেন, নিঃস্বার্থভাবে এই বই আপনাকে ভালো প্রতিদান দিবে। প্রতিদান সব কিছুই চায়, মা বাবা চায় না, প্রকৃতি চায় না, এবং এই বই চায় না। ইংলিশ নিয়ে খুব ভয় লাগছে। ব্যর্থতা তাকেই গ্রাস করে যে ভয় পায়। সো ডোন্ট বি অ্যাফেয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, ভয় পাবেন না। স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করেন আস্তে আস্তে। দেখেন আপনি একটা সময় শিখেছেন এটা এ, এটা বি, তার হলো AB, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ শিখেছেন। এখন থেকে শুরু করেন, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, ভালো কিছু অবশ্যই আপনার জন্য হবে। পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেই। মানুষ যা চায় তাই পায়, কিন্তু কখন দিলে ব্যক্তির জন্য পারফেক্ট হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। এজন্য একটু প্র্যাকটিস করতে হবে ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এরপর আচ্ছা ঠিক আছে, একজন লিখেছে, প্রশংসা করেছে, লাভলি রানী, ধন্যবাদ। আরও অনেকেই দেখছে, ফাজলে রাব্বি, ধন্যবাদ। স্যার নেত্রকোনা আসেন, আপনাকে নিয়ে বালিশ মিষ্টি খাবো। আচ্ছা, নেত্রকোনা গিয়েছিলাম আমি। নর্মালি সারা বাংলাদেশের সব জায়গায় ক্লাস নিয়েছি, যতগুলি বিশেষ কনফিডেন্স অফিস আছে। নেত্রকোনা গিয়ে মিষ্টি খেয়েছিলাম, এবং নেত্রকোনা সরকারি কলেজের সামনে আমাদের অফিসটা। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, পরিস্থিতি স্বাভাবিক হোক, যাবো ইনশাল্লাহ। আনোয়ারা জেবিন, হ্যাঁ দেখছে, আরও অনেকেই দেখছে। যারা দেখছে সবাইকে ধন্যবাদ। শুধু দেখলে হবে না, দেখতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এবং এখান থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য কিছু আপনার মেমোরিতে নিতে হবে। একটা ছোট্ট গল্প বলি। এক মরুভূমির মধ্য দিয়ে আবু হুরায়রা একদিন যাচ্ছিল অনেকগুলি বই নিয়ে। তখন কিছু জলদস্যুরা তাকে অ্যাটাক করলো এবং বলল, তোমার কাছে কি আছে দিয়ে দাও। তখন সে বলল, আমার কাছে অনেক বই আছে, এছাড়া আর কিছু নেই। তখন জলদস্যুরা বলল যে, তুমি কি এমন জ্ঞানী লোক যে বই নিয়ে নিয়ে ঘুরো? এর বহু বছর পর আবার সেই পথ দিয়ে যখন আবু হুরায়রা আসতেছিল, তখন জলদস্যুরা তাকে ধরল এবং বলল, তোমার কাছে কি আছে দাও, নাহলে তোমাকে হত্যা করব। তখন জলদস্যুরা বলল যে, আমার কাছে জ্ঞান ছাড়া কিছুই নেই, এবং সেটা আমার মাথায় মেমোরাইজ করা আছে। সো আপনারা যদি এখান থেকে নিতে পারেন তাহলে নিয়ে যান। এই প্রতিদান দেখে তখন তারা কি করলো, অনেক বেশি তার ভক্ত হয়ে গেল, এবং তারা তার অনুসরণ হয়ে গেল, এবং তার দিক থেকে আস্তে আস্তে সব কিছু নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিল। তার মানে জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটাকে চর্চা করতে হবে অবশ্যই। আরেকটা ছোট্ট গল্প বলি। এক লোক মরুভূমির মধ্যে দিয়ে একটা ভাঙা নরমর গাড়ি নিয়ে যাচ্ছিল। মাঝপথে এক জ্ঞানী লোকের সাথে দেখা হলো, এবং সে বলল, জাস্ট মিনিট, সে বলল যে, ভাই এখান থেকে মক্কা যাইতে কতক্ষণ লাগবে? তখন সেই জ্ঞানী লোকটা বললেন, যদি আস্তে যান তাহলে 1 দিন লাগবে, আর যদি জোরে যান তাহলে 3 দিন লাগবে। তখন যে লোকটা সেই যানবাহনের উপর ছিল সে বললে, পাগল নাকি, আস্তে গেলে 1 দিন লাগবে আর জোরে গেলে 3 দিন লাগবে। কিছু দূর সে দ্রুত যাচ্ছে, যাওয়ার পরে তার গাড়িটা ভেঙে যায়। এখন এদিকেও কাউকে পায় না, এদিকেও কাউকে পায় না। তখন সে অপেক্ষা করে। 3 দিন পর সেই লোক যখন আসে, যে লোক জ্ঞানী, তখন বলল, ভাই আপনি এই কথাটা কেন বললেন যে আস্তে গেলে 1 দিন আর জোরে গেলে 3 দিন? তখন সেই লোকটা বলল, ভাই আপনার গাড়ির কন্ডিশনটা খুব খারাপ ছিল, আমি দেখে পর্যবেক্ষণ করলাম, এটা যদি আস্তে আস্তে যেভাবে যাচ্ছে তাহলে একদিনে বিকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক পৌঁছাবে, আর যদি দ্রুত যায় তাহলে সেটা ভেঙে যাবে। সো এই হচ্ছে জ্ঞানী লোক। যাই হোক, এবার আমরা ছোট্ট করে একটু কমেন্ট থেকে ঘুরে আসি। অনেকেই দেখছে, ধন্যবাদ। একজন, আমরা আপনার লাইভ ক্লাস করছি কনফিডেন্স হবিগঞ্জ। হ্যাঁ, হবিগঞ্জ খুব ভালো একটা জায়গা, সবুজ ভাইয়ের ব্রাঞ্চ হবিগঞ্জ, এবং হবিগঞ্জ প্রচুর স্টুডেন্ট। আসলে স্টুডেন্ট বেশি থাকলে ক্লাস নিতে মজা লাগে, ইনফরমেশনগুলি বের হয়ে আসে। হ্যাঁ,
ধন্যবাদ ভাই। হবিগঞ্জ সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল এবং আপনারা সৎ এবং সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিন। আচ্ছা আচ্ছা, প্রশংসা করেছে। হ্যাঁ, গল্প বললাম একটু আগেই, ছোট্ট করে গল্প বললাম। কাজী রাজু ভাই ডেকেছে। রাজু ভাই আমার কোনো একটা সময় রুমে ছিল এবং আমরা খুব আড্ডা মেরেছি। রাজু ভাইকে আমি খুব মিস করি এবং ভাইও আমাকে সবসময় মিস করে। ভালো থাকবেন ভাই, সুন্দর কমেন্ট করার জন্য। এরপর লিখছে জাহিদুল। জাহিদুল আমাদের বন্ধু, আমরা কলেজে একসাথে পড়েছি এবং সে লিখেছে নাইস প্রেজেন্টেশন। ধন্যবাদ বন্ধু, ভালো থেকো, বি হ্যাপি উইথ ইউর ফ্যামিলি। স্যার আমি আপনার পড়াশোনা স্টুডেন্ট ছিলাম, আপনার ক্লাসগুলো কোথায় নিতে আছে আরও। আচ্ছা আচ্ছা, যাই হোক, শেরপুর থেকে সে বলছে আমি গ্রুপে পোস্ট দেবো, সাধারণত আমার প্রাইভেট গ্রুপ অথবা এফবিতে যেখানেই হোক না কেন পোস্ট দিয়ে আপনাদের জানাবো কখন ক্লাস আছে, কখন হচ্ছে আপনাদের মডেল টেস্ট, কোশ্চেন টেস্ট। তবে যেগুলো দিয়ে সেগুলো নিজ দায়িত্ব অবশ্যই দেবেন, এটা আপনার জন্যই ভালো হবে। নাজমুল ইসলাম দেখছে, ধন্যবাদ ভাই। ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কিভাবে মনে রাখা যাবে? ভালো বাংলা জানলে ভালো ইংলিশ জানা যায়, এজন্য বাংলাটা জানবেন, তাহলে ক্যারেক্টারগুলি মনে থাকবে। আমরা হচ্ছে জর্জ বার্নার্ড শোর ম্যান অ্যান্ড সুপারম্যান অথবা আর্মস অ্যান্ড ম্যান এখান থেকে কিছু ক্যারেক্টার পড়ব, অথবা বলা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ থেকে ক্যারেক্টার পড়ব, হ্যামলেট থেকে গাট্টুড ওফিলিয়া, এবং বলা হচ্ছে ম্যাকবেথ থেকে লেডি ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক থেকে বলা হচ্ছে রোজালিন্ড সেলিয়া, কিং লেয়ার থেকে কর্ডেলিয়া গনেরিন রিগান। হ্যাঁ, এই তারপর হচ্ছে দি ফেরি কুইন এডমান্ড স্পেন্সারের বিখ্যাত গ্রন্থ, এখানে ক্যারেক্টার আছে নায়িকা উনা, নায়ক হচ্ছে রেড ক্রস নাইট। রেপ অফ দি লকের ক্যারেক্টার আছে নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা। হাতে গোনা কিছু ক্যারেক্টার পড়লে এনাফ, এবং বলে দেবো ইনশাল্লাহ ক্যারেক্টার কোনগুলি পড়বেন। যারা দেখছে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আই হ্যাভ গিভেন মাই হার্ট ফর এভরিবডি। সো আমরা যতটুকু আলোচনা করছি আসলে স্পেসিফিকলি কোনো নো লিমিট, এটা কোনো লিমিট নেই যে আমি কোন যুগ আলোচনা করব। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে সেটা বলেন, আমি চেষ্টা করব আলহামদুলিল্লাহ সেটা উত্তর দেওয়ার জন্য। আমরা এ পর্যন্ত দেখেন রেনেসান্স কিছুটা জানলাম, নিও ক্লাসিক্যাল কিছুটা জানলাম, রোমান্টিক কিছুটা জানলাম, ভিক্টোরিয়ান জানলাম, মডার্ন জানলাম। অ্যাংলো সেকশন মিডল এজ থেকে কোনো কোশ্চেনেই আমরা জানলাম না, আর এটা তেমন একটা নোডের প্রয়োজনও নেই। যারা দেখছেন সবাইকে আবার ধন্যবাদ। এ পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে অনলাইনে আসলে আমি ফ্রি ক্লাস দিয়েছি রমজান ভাই, এটা অনলাইনে ফ্রি ক্লাস। প্রাইভেট ব্যাচের যে ক্লাসটা শুরু হয়েছে সেটা মাত্র একটা ক্লাস শুরু হয়েছে, কিন্তু এই একটা ক্লাস যারা করেছেন প্রাইভেট ব্যাচে তারা এটা সিম্পল একটা ক্লাস। আপনি চাইলে, আপনি আমার সাথে দেখি মেসেঞ্জারে নক করেছেন, আপনি চাইলে অ্যাডমিট হতে পারবেন এবং আমরা এক ক্লাস হোক বা না হোক প্রথম থেকে যাত্রা শুরু করব, এবং আপনাদের জন্য এটা বেটার হবে। যারা খুব ইন্টারেস্টিং তাদের জন্য বলছি, তার অর্থ এই নয় যে আমি লাইভে এসেছি আমার প্রাইভেট ব্যাচে সবাইকে অ্যাডমিট করার জন্য। অ্যাজ ইউ উইশ, হ্যাঁ, আপনার ভালো লাগলে ভর্তি হবেন, না লাগলে ভর্তি হবেন না, এটাই হচ্ছে। তবে একটাই রিকোয়েস্ট বিনয়ের সাথে বলছি, আপনি ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। ধন্যবাদ ভাই। এরপর যারা দেখছেন তাদেরকে সবাই ধন্যবাদ। আচ্ছা, গল্প আসলে সবাই শুনতে চাচ্ছে, দু একটা লিখেছি, দুইটা গল্প বললাম, এবার ছোট্ট করে আরেকটা গল্প বলি। এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছে, তোমার দাঁতগুলি খুবই সুন্দর, আকাশের তারার মতো জলজল করছে। তখন গার্লফ্রেন্ড বলছে, সত্যি তাই? তখন বয়ফ্রেন্ড বলছে, হ্যাঁ সত্যি তাই, কিন্তু এক একটা অনেক দূরে দূরে। যাই হোক, যারা বুঝছেন তারা আই থিঙ্ক বুঝতে পারবেন। সো আর কোনো কোশ্চেন নেই। আসলে 1 মিনিট একটু হোল্ড করতে হবে, জাস্ট মিনিট। ওকে, ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমাদের মূল আলোচনা আবার চলে আসি। আসলে একটু উঠেছিলাম, একটু আর্জেন্ট ছিল এজন্য যে একটু রান্না করতেছিলাম, চুলাটা একটু বন্ধ করে দিলাম। যাই হোক, এটা খুব ইজিলি সহজ কথা বলে দিলাম।
চাঁদপুর থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, সর্দার আবুল চাঁদপুর থেকে বলছে। চাঁদপুর অনেক ভালো জায়গা, যেখানে গেলে আমি সবসময় ইলিশ খাই বা চিংড়ি মাছ খাই। চাঁদপুরের অনেক ভালো রেস্টুরেন্ট আছে, এবং যারা আছে, যারা দেখছেন, যারা আমার ক্লাস করেছেন বা ইনশাল্লাহ করবেন, সবার জন্যই শুভকামনা রইল। এরপর যারা আরও দেখছেন সবাইকেই ধন্যবাদ। স্পেসিফিকলি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করবে না, সবাইকেই ধন্যবাদ। সবার কমেন্টগুলি ভালো লাগছে এবং সবার কোশ্চেন জানার প্যাটার্নগুলি ভালো লাগছে। হ্যাঁ, একজন জ্ঞানী লোকের কোশ্চেন প্যাটার্ন দেখেই বোঝা যায় সে কতটা, একজন ব্যক্তির কোশ্চেন প্যাটার্ন দেখেই বোঝা যায় সে কতটা জ্ঞানী, এবং কোনো ব্যক্তির সাথে বাইবা বোর্ডে 5 মিনিট কথা বললে বোঝা যায় সে কেমন। হ্যাঁ, মৌলভীবাজার ব্রাঞ্চ থেকে আমরা অনেকে আছি আপনার লাইভে। গুড। মিশু বলেছে মৌলভীবাজার খুব ভালো একটা জায়গা, প্রাকৃতিক নৈসর্গের পয়েন্ট অফ ভিউ থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গল গড়ে উঠেছে। আপনারা পরিস্থিতি স্বাভাবিক হলে অবসর সময় পেলে প্রিয়জনকে নিয়ে যাবেন বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসবেন। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল বা হচ্ছে রিসোর্ট আছে খুব ভালো ভালো, এবং অনেক দেখার অনেক জায়গা আছে। মৌলভীবাজার মানুষগুলি খুব সহজ সরল পারচন্দ্র বন্দল হয় এবং খুব ফ্রেন্ডলি, তারা মেশে এবং তারা খুব অ্যাক্টিভ। তবে সেখানে আপনারা ঘুরতে গেলে চা পাতি নিয়ে আসবেন, যেমন আমি মাঝে মাঝে নিয়ে আসছি। এরপর যারা আছে, শিপন মাহমুদ, ধন্যবাদ ভাই, দেখছেন। সো আর কোনো কোশ্চেন আছে? ইজ দ্য এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে ছোট্ট করে একটা গল্প করি। জর্জ বার্নার্ড শো, অনেক গল্পই তো করা যায়। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। হ্যাঁ, আর না থাকলে কি গল্প করা যায়? হ্যাঁ, সাহিত্যের মধ্যে অনেক অনেক গল্প আছে, হাজারো গল্প আছে। ট্র্যাজেডি আছে, কমেডি আছে, হ্যাঁ, রেপ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। মৌলভীবাজার থেকে বলছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি, সবাই দেখছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ভালো লাগাটা আসলে মনের অভ্যন্তর থেকে তৈরি হয়। ভালোবাসাটা নিঃশব্দে শব্দ তৈরি করে, নিঃশব্দের মূল্য অমূল্য। হারিস বেলেক্স, হ্যাঁ আমি অনেক ঘুরি, ঘুরতে ভালো লাগে। মানুষ জ্ঞান অর্জন করে দুটো ওয়েতে, সৈয়দ মোস্তফা আলী বলেছিল, একটা হচ্ছে বই পড়ে, একটা হচ্ছে ঘুরে। সো আপনারা স্টুডেন্ট বই পড়েন, আর আমরা কনফিডেন্সে বা আদার্স কনসিউমেন্ট আছে, ওরা সবাই টিচার, এরা ভ্রমণ করি, এরাও জ্ঞান অর্জন করা যায়। মানুষ জ্ঞান অর্জন করে দুটো ওয়েতে, বই পড়ে এবং বলা হচ্ছে ভ্রমণ করে। এজন্য ভ্রমণ করবেন, ভ্রমণ করলে আপনার জ্ঞানটা অনেক বেশি বেড়ে যাবে। একজন পার্সন হিসেবে কয়েকটা জিনিস খুবই জানা দরকার। একজন হচ্ছে মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ইংলিশ ভালো জানতে হবে, ড্রাইভ করতে হবে, কম্পিউটার জানতে হবে। এই কয়েকটা জিনিস করলে যে কোনো বিপদ থেকে আপনি নিজেকে সিম্পলি সেখান থেকে রিমুভ করতে পারবেন। এখন একটা বিপদ দেখছেন রাস্তায় গাড়ি, সেখানে ড্রাইভ করে চলে আসবেন, এবং ইংলিশ জানলে সব জায়গায় আপনি মূল্য পাবেন। কম্পিউটারে অনেক কিছু টাইপ করে ইনফরমেশন জানবেন, মানচিত্রের মাধ্যমে জানতে পারবেন। আপনি কক্সবাজার আছেন, যদি সাগর পাড়ি, নদী পাড়ি দেন, সাগর পাড়ি দেন, তাহলে ওই দিক চলে যাবেন, বাংলাদেশে আর আসলেন না। এই জন্য মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ঘুরতে হবে। তবে ঘোরার মধ্যে একটা ডিসিপ্লিন রাখতে হবে। হ্যাঁ, ওয়ার্ক হোয়াইল ওয়ার্ক অ্যান্ড ট্যুর হোয়াইল ট্যুর অ্যান্ড রিড হোয়াইল রিড। পড়ার সময় পড়া, কাজের সময় কাজ, এবং ঘোরার সময় ঘোরা। ধন্যবাদ। ঠিক আছে, এরপরে আরও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনার কথাগুলোই ভালো লাগার কাজ করে। ধন্যবাদ ভাই, ভালো লাগাটাই ভালো, আর ভালো থেকে ভালো কিছু করাটা আরও ভালো। আশা করি ভালো কিছু করবেন গুরুর কৃপায়, ইনশাল্লাহ। সো ইজ দ্যার এনিবডি? আর কারো কোনো কোশ্চেন আছে, বা কোনো গল্প শুনতে চান, কোনো ট্র্যাজেডি শুনতে চান, কোনো কমেডি শুনতে চান, কার কি জনক, ইত্যাদি ইত্যাদি। আমরা হয়তো আর কিছুক্ষণ আলোচনা করব, তাহলেই শেষ করে দেব। ঠিক আছে, ধন্যবাদ ভাই, কথাগুলি ভালো লাগছে। যারা দেখছে সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদই অনেকবার বলা হয়ে গেল। ভালো লাগার বিষয়টাকে কখনো লিমিট করা যায় না। হ্যাঁ, আকাশের মতো ভালোবাসা, সাগরের মতো গভীরতা, অপ্রকাশিত অনুভূতিগুলি সত্যের বন্ধনে বন্দিত থাকুক আমাদের এবং তোমাদের মাঝে সারাটা জীবন। ছাত্র এবং শিক্ষকের মাঝে একটা প্রেম হয়, যাকে সবাই শ্রদ্ধা বলে। স্যার ইংলিশ লিটারেচার এর লাস্ট পিরিয়ড সম্পর্কে একটু, আচ্ছা আচ্ছা,
ফয়সাল ভাই বলেছে ইংরেজি সাহিত্যের শেষের যুগ হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, যেটা মডার্ন পিরিয়ডের মধ্যে লুকিয়ে আছে। জর্জিয়ান পিরিয়ড ইংরেজি সাহিত্যের সবচেয়ে শেষের যুগ। GEORGIAN 1910 থেকে 1939 বলা যায়, তবে 3600 খুবই রেয়ার, কখনো কখনো। জর্জিয়ান পিরিয়ডটা না থাকলে মডার্ন পিরিয়ড। মডার্ন জর্জিয়াস আরও অন্যান্য আছে, অবশ্যই জর্জিয়ান। জর্জিয়ান না থাকলে মডার্ন। এবং এই জর্জিয়ান পিরিয়ডটা জর্জ 5 থেকে নামকরণ করা হয়েছিল। জর্জ 5 একজন ব্যক্তি ছিল, রাজা ছিল। তারা অল্প সময় ইংল্যান্ডকে লিড দিত, পরিচালনা করত, ল অফ গভর্নমেন্ট। এই নাম অনুসারে যুগের নামকরণ করা হয়েছে। কুইন ভিক্টোরিয়ার নামকরণ করা হয়েছে, কুইন এলিজাবেথ অনুসারে নামকরণ করা হয়েছে। এবং মডার্ন পিরিয়ডের দুইটা পার্ট, একটা ইডওয়ার্ডেন, কিং এডওয়ার্ড 7 থেকে ইডওয়ার্ডেন পিরিয়ডটা নামকরণ করা হয়েছে 1901 থেকে 1910। জর্জিয়ান 1910 থেকে 1939 সাল। জর্জ 5 থেকে জর্জিয়ান পিরিয়ডটা নামকরণ করা হয়েছে। নিঃসন্দেহে ইংলিশ সাহিত্যের লাস্ট বা লাস্ট এজ বিশেষ পরীক্ষা এসেছে। ইংরেজি সাহিত্যের লাস্ট এজ কিন্তু এটাও হতে পারে, খেয়াল করি। অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, রোমান্টিক, তাহলে রোমান্টিক কিন্তু কোশ্চেন প্যাটার্নের উপর। আবার মডার্ন হয়, কিন্তু পোস্ট মানে কখন হয়? কোশ্চেন প্যাটার্নের উপর কোনটা লাস্ট পিরিয়ড সেটা হয়। যেমন রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, লাস্ট কোনটা? তাহলে অবশ্যই ভিক্টোরিয়ান। তবে নর্মালি লাস্ট হচ্ছে মডার্ন পিরিয়ড, তার চেয়ে পারফেক্ট সর্বাধিক জর্জিয়ান পিরিয়ড হচ্ছে লাস্ট পিরিয়ড। ধন্যবাদ ফয়সাল ভাই, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। মানিকগঞ্জ ব্রাঞ্চ, আচ্ছা মানিকগঞ্জও অনেকবার গিয়েছি, একাধিকবার গিয়েছি, 40 বার গিয়েছি কমপক্ষে। মানিকগঞ্জের ব্রাঞ্চের জন্য শুভকামনা রইল। এবং যারা ক্লাসগুলি মিস করেন, আস্তে আস্তে আপনারা সাহিত্য সম্পর্কে জানেন, গ্রামার সম্পর্কে জানেন। নিজেকে জব সেক্টরে পারফেক্ট করার জন্য আপনি নিজে তৈরি হন এখন থেকে। নাও ইট ইজ দি গুড টাইম টু বিল্ড আপ ইন ইউর ক্যারিয়ার। ইট ওয়াজ দি বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দি ওয়ার্স্ট অফ টাইম। এটাই পারফেক্ট সময় ভালো কিছুর, এটাই খারাপ সময় ভালো কিছু খারাপের দিকে। এই বিখ্যাত কোটেশনটা বলেছিল চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটির মধ্যে থেকে। আচ্ছা মানিকগঞ্জ বাস থেকে, হ্যাঁ ধন্যবাদ। গল্প ও আচ্ছা গল্প শুনবেন, হ্যাঁ গল্প শুনলে গল্পর স্পিডটা বেড়ে যাবে। কোনো গল্প থাকলে বলেন। হ্যাঁ আমার পার্সোনালি তেমন কোনো গল্প নেই, আমি সাহিত্যের গল্প দিয়ে গল্প করতে চাচ্ছি। হ্যাঁ পার্সোনালি গল্প তো অনেক বলা যায়। হ্যাঁ যেমন পার্সোনালি গল্প, এই সিচুয়েশনে রান্না করে খাচ্ছি, এটা আমাদের জন্য কষ্ট হচ্ছে। রান্না করা ভালো, খাওয়াটা আরও ভালো, কিন্তু রান্না করার পর কড়াই, প্লেট, বাটি, এটা মাজা খুবই কষ্টকর, তবুও মেনে নিতে হয় জীবন এবং জীবিকার জন্য। সো ধন্যবাদ। আর কিছু আমরা কত বাজে? আর 10 মিনিট থাকবো। হ্যাঁ লাস্ট আর 10 মিনিট আমরা থাকবো। কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলতে পারে। We kept in 10 minutes. Always remember that a person who cannot wait 10 minutes, he can never and ever forward to his move. কোনো ব্যক্তি যদি 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিটের জন্য ভালো কিছু ধৈর্য ধরে না করে, তাহলে সেই ব্যক্তির জীবনটা অনিশ্চিত যাত্রার মতো হয়ে যাবে। এবং সেখানে একটা বিখ্যাত কোটেশন আছে, নাথিং টু বি ডান, কিছুই করার নেই। নাথিং টু বি ডান বলেছিল স্যামুয়েল বেকেট, পোস্ট মডার্ন পিরিয়ড একজন ব্যক্তি। তার একটা গ্রন্থ, সেটা হচ্ছে ওয়েটিং ফর গডড, মাস্টার্সে পড়ানো হয় গডড। এটা পাবলিশড হয়েছিল 1952 সালে, এর জন্য 1969 সালে দেশের নোবেল পুরস্কার পেয়েছিল। গডের মানে অস্পষ্ট। দুজন লোক ব্লাডেমা এবং স্ট্রাগল একটা গাছের নিচে অপেক্ষা করে। সেখানে একজন মালিক কর্মচারী এসে তাদেরকে জিজ্ঞেস করে, তারা বলে না। তারা অপেক্ষা করে, আজ যায়, কাল যায়, সকাল যায়, বিকাল যায়, এবং অনেক দিন চলে যায়, 6 মাস, 1 বছর চলে যায়। গাছ থেকে শাখা প্রশাখা অঙ্কুরোদ বের হয়, তবুও তারা অপেক্ষা করে। এই অপেক্ষাটা হচ্ছে ইমপ্লিসিট, দ্যাট মিনস অস্পষ্টের জন্য অপেক্ষা। অস্পষ্টের জন্য কখনোই অপেক্ষা করবেন না, অবশ্যই ভালো কিছুর জন্য অপেক্ষা করবেন। চেষ্টা করুন, সাধনা করুন, সিক্ত লাভ একদিন হবেই। বিশাল সমুদ্রে উদ্দেশ্যহীন জাহাজ যদি যায়, তাহলে অবশ্যই সেই যাত্রা কখনোই পৌঁছাবে না। হ্যাঁ হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এবং ইউলাইসিসের মতো হবে, এ জার্নি ফর নলেজ। অথবা আই উইল নেভার রেস্ট ফ্রম দি ট্রাভেলস, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি ডেস। আমরা আকাশের তারকারাজি দেখব, বিশাল সাগর দেখব। যদিও মৃত্যু আমাদের নিশ্চিত, তারপরেও বলা হয়েছে এগুলি দেখে দেখে জ্ঞান তৃষ্ণার্ত মানুষের মধ্যে আমরা মৃত্যুবরণ করবো। এ জার্নি ফর নলেজ, ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ। এই জন্য ভাই অবশ্যই
কোনো কিছু থেকে কোনো কিছু আসবে না। শেক্সপিয়ার তার কিং লিয়ারের মধ্যে বলেছিল, নাথিং উইল কাম আপ নাথিং। চেষ্টা করেন, সাধনা করেন, সামান্য থেকে অনেক বিশালতা আসবে, কিন্তু একটু চেষ্টা করলেন না, সেক্ষেত্রে কোনো কিছুই হবে না। আপনি খুব ভালো স্টুডেন্ট কিন্তু কখনোই কোনো জায়গায় সিভি দেন নেই, অ্যাপ্লাই করেন নেই, তাহলে আপনি ভালো না। আপনি নর্মাল স্টুডেন্ট, অনেক জায়গায় সিভি দিয়েছেন, ট্রাই করেছেন, জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে। আপনি খুব সুন্দরী কিন্তু কখনোই সুন্দরী প্রতিযোগিতায় যান নাই, তাহলে বোঝা যাবে যে আপনি কেমন। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু দেখে নিয়ে আসি। ধন্যবাদ। আচ্ছা, জাহিদ ভাই, জাহিদ বন্ধু ছোটবেলার কথা বলছে। আসলে ম্যাচে থাকলে অনেক সময় অনেক সিচুয়েশন মেনে নিতে হয়, ম্যাচে বা হলে যারা থাকেন। ধন্যবাদ বন্ধু, ছোটবেলার কথা মনে পড়লো। সোনালী অতীত, সোনালী অতীত দিয়ে একটা গল্প আছে, একটু শুনে রাখি আমরা। বিখ্যাত একজন ব্যক্তি ডিলান থমাস, মডার্ন পিরিয়ডের বিখ্যাত একজন রাইটার, তার একটা কবিতা ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে ফ্রান হিল। ফ্রান হিল এই কবিতার মধ্যে বলেছে, যে তোমার বন্ধু কমেন্ট করেছে শৈশব অতীতের কথা মনে পড়ে গেল, আর অতীতকে নিয়ে এই কবিতাটা লেখা। ফ্রান হিল কবিতা কে লিখেছে? ডিলান থমাস। কোন যুগের? মডার্ন পিরিয়ডের। তার কবিতার মধ্যে সে বলেছিল, সোনালী অতীত কেন হারিয়ে যায়? আমরা যে ছোটবেলায় আপেল বৃক্ষের নিচু খেলেছিলাম, সেখানে ফার্ম ছিল, আপেল গাছ থেকে আপেল পেড়েছিলাম এবং সেই ফার্মে খেলেছিলাম, দৌড়দৌড়ি করতেছিলাম, মুক্তভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করেছিলাম। আজকে বহু বছর পর সেখানে কনক্রিট দ্বারা সবকিছু নির্মাণ করা হয়েছে এবং সেই সোনালী অতীতগুলি বইয়ের পাতায় আজকে চোখে মেলছে, মনে পড়ছে, এবং ইচ্ছা করলে সেই বন্ধুদের আর একত্রে করতে পারছি না। এই যে ব্যথা, এই যে অতীতকে হারানো, মানুষ অতীতকে তখনই মিস করে যখন বর্তমানে সেটা ফিরে পায় না। অতীতকে মিস করার অনেকগুলি কারণ আছে, তবে এটা পারফেক্ট কারণ হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, মানুষ অতীতকে তখনই মিস করে যা বর্তমানে সেটা ফিরে পায় না, এই জন্য মানুষ অতীতকে মিস করে। ফেলে আসা সোনালী দিন, সোনালী অতীত, সোনালী কথা, সোনালী স্মৃতি মনোমুগ্ধকর মানুষের হৃদয়ের আভ্যন্তরে থাকে সারাটা জীবন, যেগুলি মানুষ কখনো ভুলে না। তবে কিছু মানুষ তার রুটকে ভুলে যায়। আর একটা গল্প বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত ব্যক্তি, তার অনেকগুলি কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে মাইকেল, যা পাবলিশড হয়। এটা একটা কবিতা যা পাবলিশড হয় 1802 সালে। মাইকেল একজন ব্যক্তি এবং তার ওয়াইফের নাম ইসাবেলা। ইসাবেলা এবং মাইকেল এরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ। তারা বৃদ্ধ হয়ে যায়। তাদের থিঙ্কিং থাকে যে আমাদের এই বৃদ্ধ বয়সে যদি একটা ছেলে হইতো তাহলে সে কাজ করে এনে আমাদের দিত, এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতাম। তখন তাদের বৃদ্ধ বয়সে একটা ছেলে হয় এবং সে কাজ করে এনে আস্তে আস্তে বড় হয়, কাজ করে এনে তাদেরকে দেয়, তারা খুব ভালোভাবে থাকে। তখন মাইকেল আর ইসাবেলা তার মা বাবা থিঙ্কিং করে যে এই লুক তার ছেলে, লুককে যদি আমরা বিদেশে পাঠাই তাহলে সে দূর আত্মীয় সম্পর্কে থাকবে, আমাদের টাকা পাঠিয়ে আমরা আরও ধনী হয়ে যাব, সচ্ছল হয়ে যাব। ঠিক তার লুককে পাঠায় বাইরে বিদেশে, ইসাবেলা এবং বলা হচ্ছে মাইকেল তাকে বাইরে পাঠায়। তখন সে কিছুদিন যোগাযোগ করে, তার মা বাবাকে টাকা পাঠায়, এরপর সে লোভের জন্য অন্য দেশে চলে যায়। এরপর তার ইসাবেলা এবং মাইকেল তার লুক ছেলেকে তার আত্মীয় সম্পর্কে, দূর আত্মীয় সম্পর্কে জানতে চায়। তখন তারা বলে আপনার ছেলে কোথায় গেছে আমরা জানি না। এই ব্যথায় ব্যথিত হয়ে তার বাবা মারা যায়, মানে মাইকেল মারা যায়। ইসাবেলা একা থাকে। ইসাবেলা তার এই শোকে ব্যথায় ব্যথিত হয়ে সে তার গরুচরণগুলি আস্তে আস্তে বিক্রি করে দেয় এবং সেও একটা সময় কি করে, মৃত্যুবরণ করে। এবং সেই লুক যে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু তার মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং সে তার রুটকে ভুলে যায়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে মাইকেল লিট কবিতাটা লেখা হয়েছে, পাবলিশড 1802 সালে এবং লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং হি ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1850 এবং সে রোমান্টিক যুগের একজন বিখ্যাত ব্যক্তি, যাকে পয়েট অফ নেচার, আরও অনেক 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 টাইটেল বলা যায়। এজন্য অতীতকে অবশ্যই মনে রাখতে হবে। আমার বন্ধু অতীতের কথা একটা বলেছে, সেটা খুব ভালো লেগেছে। অতীতকে মনে রেখে সামনে অগ্রসর হতে হবে, অতীতকে ভুলে গেলে চলবে না। দ্যাট মিনস রুটকে কখনোই ভুলে যাবে না, ভোলা যাওয়া যাবে না। তবে তার মানে এই নয় যে অতীতকে সবসময় আষ্টপৃষ্টভাবে আঁকড়ে রাখতে হবে। অতীতের কিছু কালো অধ্যায় থাকলে সেটা মুছে দেন। আলোর সন্ধানে সবসময় অগ্রসর হয়। অস্ত্র নয় কলমই হোক আগামী দিনের হাতিয়ার, জন মিল্টন বলেছিল। এবং জন মিল্টন বলেছিল সময় হচ্ছে নীরব চোর, সময়ের কোনো শেষ নেই।
যে পর্যন্ত না পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই পর্যন্ত সময়ের কোনো ধ্বংস হবে না। এজন্য সময়কে অনেক বেশি কাজে লাগান, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্যই ভালো হবে। পরিবারে একজন ভালো কিছু করলে সবাই খুব আনন্দে থাকে, একজন অসুস্থ হলে বাকি সবাই টেনশন করে। এজন্য আপনি ভালো কিছু করেন, সেটা সবার জন্যই ভালো হবে। ভালো থাকিস বন্ধু জাহিদ, রংপুর গেলে তোর সাথে আবার দেখা হবে। রংপুর আমি ক্লাস নিতে যাই এবং ওর সাথে দেখা করি। ধন্যবাদ ধন্যবাদ। না, রান্না করা শেষ হয়নি, তবে অলমোস্ট শেষ। ক্লাস মানে এই আড্ডা মারার পরে রান্না করবো ইনশাল্লাহ। ওয়াচিং ওয়াচিং ফর গডট এত সালে নাকি 53 সালে? আচ্ছা আচ্ছা, একজন লিখেছে ওয়েটিং ফর গডট, হ্যাঁ ওয়াচিং না ওয়েটিং, আচ্ছা আচ্ছা ওয়েটিংয়ে লিখেছেন, গুড। ওয়েটিং ফর গডট, জিটা বড় হবে, GODOT, গডট। ওয়েটিং ফর গডট অবশ্যই পাবলিশড হয় 1952 সালে। দু একটা বইতে 53 সাল লিখতে পারে, কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। এবং এটার জন্য এটা পাবলিশড হয়েছিল 52 সাল, এবং এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল 1969 সাল স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট একজন বিখ্যাত রাইটার। এই ওয়েটিং ফর গডের কোন ধরনের? এটা একটা অ্যাবসার্ডামা, ভয়ভীতি উত্তেজনামূলক একটা গ্রন্থ। অবশ্যই 52 হবে, 53 না। এখন যদি দেখি 53 আছে অপশনে, আর কোনো কিছু নেই, তখন দেওয়া যেতে পারে। যেমন শেক্সপিয়ারের জন্ম 23 এপ্রিল 26 এপ্রিল, দুটোই হয়। একজন ব্যক্তি কি দুটো হয় না? 23 এপ্রিলটা রাইট, 26 এপ্রিল কখনো কখনো। শেক্সপিয়ার প্লে বা ড্রামা 37টে বা 38টে, 37 রাইট, মতান্তরে বলা হয়েছে 38টা। অবশ্যই ওয়েটিং ফর গডট 52 সাল, 53 দু একটা বইতে বলা হয়েছে, তবে এটা একটা ভ্রান্ত ধারণা। এখন যদি দেখি 52 নেই, আছে 53, 55, 56, 58, তখন দেওয়া যেতে পারে। ধন্যবাদ ভাই। স্যার একটা কোশ্চেন ছিল, হুইচ ইজ দ্য কল অফ দ্য লাস্ট এজ অফ ইংল্যান্ড ইংলিশ লিটারেচার? ইংল্যান্ডের হুইচ ইজ কল্ড দ্য লাস্ট এজ অফ ইংল্যান্ড ইংলিশ লিটারেচার। ও সহজ কথা, হুইচ ইজ দ্য লাস্ট এজ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটার? ইংলিশ সাহিত্যের শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড, GEORGIAN, 1900 বলা হয় 10 থেকে 1939 সাল। এটা অনেকবার বলেছি। লাস্ট এজ মডার্ন পিরিয়ডের ছোট্ট একটা পার্ট। জন ডাইডেনের একটা গল্প বলেন, জন ডাইডেনের একটা গল্প বলেন। জন ডাইডেন বিখ্যাত একজন ব্যক্তি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি ছিল। জন ডাইডেনের অনেকগুলি গল্প আছে, তার মধ্যে ছোট্ট একটা গল্প হচ্ছে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল মূলত এরা দুই ভাই থাকে। ইংল্যান্ডের বিদ্রূপ এবং ক্রিটিসিজম নিয়ে এই গল্পটা তৈরি করা হয়েছে, এবং ভাই ভাই দ্বন্দ্ব হয়। ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পয়েন্ট অফ ভিউ থেকে জন ডাইডেনের অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল এই সেটারটা তৈরি করা হয়েছে। জন ডাইডেনের একটা গল্প হচ্ছে অল ফর লাভ। আপনারা অবশ্যই পড়েছেন, সিজার বলা হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা। অ্যান্টনি ক্লিওপেট্রার এই গল্পটাই জন ডাইডেন বলেছিল। জন ডাইডেনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম অথবা ফার্স্ট লরেট পয়েন্ট। হি ওয়াজ বর্ন ইন 1630 থেকে 1700। তার অনেকগুলি গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হচ্ছে অল ফর লাভ। এটা একটা বিখ্যাত ট্র্যাজেডি এবং পাবলিশড হয় অল ফর লাভ 1667। এই অল ফর লাভ একটা বিখ্যাত গ্রন্থ, যেখানে এই শেক্সপিয়ারের অ্যান্টনি ক্লিওপেট্রার কথা বলা হয়েছে। মিশর ইজিপ্ট রানী হচ্ছে অ্যান্টনি, এবং বলা হচ্ছে ক্লিওপেট্রা 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 অ্যান্টনি এবং ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা আর অ্যান্টনির সাথে একটা প্রেম হয়। এরপর ক্লিওপেট্রা কোনো একটা ঘটনার পয়েন্ট অফ ভিউ থেকে যখন ভোল্টিয়াসের মাধ্যমে জানতে পারে যে সে মারা গেছে, এটা আসলে একটা অভিনয় ছিল, কিন্তু আসলে মারা যায়নি। সে হেমলক নামের এক দরে বিষ পান করেছিল, এবং বিষ পান করে সে মারা যায়। কিন্তু এই নিউজটা পরে ক্লিওপেট্রা জানতে পারে। যখন সে জানতে পারে, তখন সে তার এই বিষাক্ত সাপের কবলে মারা যায়, এবং পরে সেও মারা যায়। দুজনের মৃত্যুর পয়েন্ট অফ ভিউ থেকে অল ফর লাভ তৈরি করা হয়েছে, যেটা হুবহুব শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ অ্যান্টনি ক্লিওপেট্রার কথা বলা হচ্ছে। সংক্ষেপে বলে দিলাম। এরপর যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। নন্দিতা কুণ্ড, ধন্যবাদ। সে খুলনা থেকে দেখছে আই থিঙ্ক, এবং সে খুব ভালো একজন মানুষ। আসলে সবাইকে ফেস টু ফেস চেনা হয়নি, কিন্তু অনেকে কথার মাধ্যমেই চিনতে পেরেছি। হ্যাঁ, এই জন্য বিখ্যাত একজন ব্যক্তি চার্লস ডিকেন্স বলেছিল, তার বিখ্যাত গ্রন্থ এ টেল অফ টু সিটিজের মধ্যে বলেছিল, দি ওয়ার্ড অব এ জেন্টলম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ বাউন্ড। একজন ভদ্রলোকের বা একজন গুণী মানুষের কথা দেখলেই বোঝা যায় সে কেমন।
সো নন্দিতা কুণ্ডু, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, পরিবারকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। জর্জিয়ানপুর 1910 থেকে 1939 সাল, হ্যাঁ এটাই রাইট। দু একটা বইতে 36ও বলা হয়েছে। আহমেদ ফয়সাল, ম্যাকবেথ এর গল্পটা শুনতে চাই যদি সময় থাকে। যেহেতু 10 মিনিট অলরেডি বলেছি ভাই, শোনাবো, সব গল্পই শোনাবো। আমি বলেছি সাহিত্যের A to Z যে কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলবেন। ম্যাকবেথ থেকে গল্পটা না শুনে একটু কাজের শুনি। ম্যাকবেথ কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ কখন পাবলিশড হয়? অবশ্যই 1660 সালে, দু একটা বইতে পাস আছে। ম্যাকবেথ একটা ট্র্যাজেডি এবং ম্যাকবেথ থেকে ছোট্ট কয়েকটা কোটেশন আছে। একটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ভালোর ভালো মন্দর মন্দ, লাইফ ইজ ওয়াকিং শ্যাডো, জীবন হয় একটা চলমান ছায়া। অথবা অ্যানাদার, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবন একটা নির্বোধ, যারা বোকা তারাই বলে। আরেকটা কোটেশন যেটা এইবার 40তম বিসিএস এসেছিল, অল দি পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইল দিস লিটল হ্যান্ড। এটা বলেছিল কে? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার ক্রোন গ্রন্থ হ্যামলেট, হ্যামলেটের মধ্যে আরও ডিপলি কে বলেছিল? লেডি ম্যাকবেথ। ম্যাকবেথের বিখ্যাত একটা ফিমেল ক্যারেক্টার লেডি ম্যাকবেথ। এতটুকু জানলে এনাফ। আমরা গল্পটা অবশ্যই বলবো এবং বারবার ফোনও দিচ্ছে অনেকেই। ধন্যবাদ যারা দেখছে সবাইকে, ধন্যবাদ। সো লাস্ট এনি কোশ্চেন, লাস্ট একটা বা দুটো কোশ্চেন করেন, আমি ফোন রাখবো। পার্সোনালি একটু ফ্যামিলি মনে হয় ফোন দিচ্ছে, বাবা ফোন দিচ্ছে, ফোন রাখবো। সো আপনারা লাস্ট 1 or 2 মিনিট একটা দুইটা করে কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, অথবা কেমন লেগেছে সেটা জানান। আর প্রাইভেট ব্যাচে আমি আবারও বলছি, যারা ভর্তি হতে চান তারা অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। এটা হচ্ছে পার্সোনালি একটু বলি বিষয়টা, যেহেতু এই সিচুয়েশনে কোথায় ক্লাস নেওয়া যাচ্ছে না, সব টিচারাই প্রাইভেট ব্যাচ শুরু করছে। আপনার যেখানে ভালো লাগে, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, আদার্স হোক, একটু পড়তে পারেন। হ্যাঁ, সো আমারও এরকমই একটা সিক্রেট গ্রুপ, প্রাইভেট গ্রুপ করেছি। এখানে ইংলিশ লিটারেচার আপনাদের 1000 টাকা করে আপনাদের পড়াতে চাচ্ছি, ফুল কোর্স। হ্যাঁ, ক্লাস যতগুলোই হোক এবং দ্রুত আই থিঙ্ক শেষ হয়ে যাবে, খুব বেশি 2 সপ্তাহ। এটা পার্সোনালি একটা কথা বললাম। সো এ নিয়ে ডোন্ট মাইন্ড আদার থিঙ্কিং। হ্যাঁ, এটা নিয়ে অন্য কিছু ভাবার কারণ নেই। ঠিক আছে, খুব ভালো লাগলো। যেহেতু আর কারো কোশ্চেন নেই, সো লাস্ট একটু বলি, এই করোনার সিচুয়েশন নিজেকে ভালো প্রিপারেশন নেন, নিজে ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখেন। নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। আপনি নিজে চেঞ্জ হন, বাকিরা অবশ্যই চেঞ্জ হবে। আপনি নিজে ধর্মীয়র দিক থেকে, আপনার ধর্মর দিক থেকে আপনি ভালো দায়িত্ব পালন করেন এবং তারপর অন্যকে অ্যাডভাইস দেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। সবাইকে থ্যাঙ্কস ফর দেম অফ অল হু আর অ্যাটেন্ড দিস লাইভ প্রোগ্রাম। এই লাইভ প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছেন, সেটা আমার অনেকে কলিগ হয়, অনেকে স্যার হয় এবং অনেকে ছোটো ভাই হয়, ছোটো বন্ধু হয়। সবার জন্য, এভরিথিং, সব কিছুর জন্য এবং সবার জন্যই ধন্যবাদ। সো আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামীকাল মেবি আবার আসবো, টাইমটা আমি বলে দেবো ইনশাল্লাহ কখন আসবো এবং আসবো কি না। নর্মালি আসবো, এরপরে অনেক সিচুয়েশনের কারণে আসতে হয় না, কারণ একটু ব্যস্ত থাকতে হয়। রিয়েলিটিটাকে অবশ্যই মেনে নিতে হবে। সো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।